হৈমের কিচ্ছু হবে না রুদ্র, আপনি যে ত্যাগ করেছেন এরপর ওর কিচ্ছু হতে পারে না। মহান আল্লাহ তাআলা সব দিক দিয়ে কাউকে নিঃস্ব করে না। আমার একটা অনুরোধ রাখবেন? রুদ্রের নাকের ডগায় লালচে হয়ে আছে, চোয়াল শক্ত। তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা বোঝা বড় দায়। পুরুষ মানুষ কি কঠিন খোলসে নিজেকে মুড়িয়ে রাখে তা মাহেরের থেকে আর কে ভালো জানে। সে আর সূচনা সৃষ্টিকর্তার কাছে কতগুলো দিন ধরে সন্তানের ভিক্ষা চাইছে, আর রুদ্র হৈমীর জীবনে না চাইতেও সন্তান এলো। একটি দুর্ঘটনার জন্য তাদের সৃষ্টিকর্তা আবার নিয়েও যাচ্ছে। সবচেয়ে বড় আফসোস তো এজন্যই হবে যে নিজেদের সতর্কতার জন্যই বাচ্চা দুটোর পৃথিবীতে আলো দেখতে পেল না। মাহেরকে সবচেয়ে বেশি অবাক তো করেছে তার আজ রুদ্র। যেই রুদ্রকে তারা চেনে সেই রুদ্র তো ছেড়ে কথা বলার মানুষ নয়। সেই রুদ্র তো ঠিক হৈমীকে কাঠগড়ায় দাঁড় করাতো। এই সময় হৈমী নয়, বাচ্চাদের বেছে নিত। তাহলে কি রুদ্রর মনে ভালোবাসার নামক মূল্যবান অনুভূতিটুকু হৈমীর জন্য সত্যি আছে? আজকের পর প্রশ্ন করার জায়গা থাকে না। রুদ্র ভালোবাসে হৈমীকে, যা ওর ত্যাগেই প্রমাণিত। ঘাড় ফিরিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো রুদ্র। মাহের বলল, এই কঠিন সময় আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারবে না। আপনি প্লিজ 2 রাকাত নামাজ পড়ে আসুন। স্বামীর দোয়া স্ত্রীর জন্য ম্যাজিকের মতো। মাহেরের কথাই রুদ্র কাছাকাছি এক মসজিদে চলে গেল। বাস্তবতার কঠিন নিয়মে আজ যেন রুদ্র এক শিশু মাত্র। যে যেভাবে পথ দেখাবে সে সেভাবেই এগোবে। হৈমী এই দৃশ্য দেখলে নিশ্চয় অবাক হতো। সময় গড়ায় বেশ কিছুক্ষণ। হঠাৎ ওটি থেকে নার্সের চিৎকার শোনা গেল, বেঁচে আছে, বেঁচে আছে। হৈমীর যমজ বেবিদের মধ্যে ছেলে বাচ্চাটা রেসপন্স করছে, মেয়েটা রেসপন্স করছে না। অর্থাৎ একটি জীবিত, অপরটি মৃত। 7 মাসের বাচ্চা দুটো, ওজন কম, চোখ ফোটেনি। ইমিডিয়েটলি জীবিত বাচ্চাটিকে এনআইসি ইউনিটে পাঠানো হবে। মাহের তৎক্ষণাৎ তৎপর হলো। সময়ে সমস্ত ব্যবস্থা করার পর হসপিটালে রুদ্র প্রবেশ। আর তখনই মহিলা ডক্টর নার্স ডাকাডাকি শুরু করলো। মেয়ে বাচ্চাটিরও হার্টবিট সচল। রুদ্রর কর্ণে সমস্ত কথাই পৌঁছল। সে নিতর দেহে উন্মুক্ত চোখে তাকিয়ে রইল সূচনার দিকে। সূচনা আশ্বস্ত করল। সূচনার বক্তব্য শুনে এবার সে অবিশ্বাস্য চোখ মুখে আশপাশে তাকালো। তৎক্ষণে মাহিরে আর হামিদার ডক্টরদের পরামর্শে বাচ্চা দুটোকে নিয়ে ছুটোছুটি করছে। রুদ্রর বাবা চাচার ভাই তখনই হসপিটালে এলো। রুদ্র চোখ মুখে ঘাম মুছে নিঃশব্দে বসে পড়ল। সে জানে তার সন্তানরা দুনিয়াতে এসেছে, যারা মৃত বলে ঘোষিত হয়েছিল, যাদের আশা ছেড়ে বড্ড বনসই করেছিল সে, তারা বেঁচে আছে। এ যেন মহান আল্লাহ তাআলারই কৃপা। একটু আশার আলো পেয়েও নিথর রইল সে। নিভু নিভু প্রদীপ পুরোপুরি জ্বলবে নাকি টপ করে নিভে যাবে? প্রশ্ন দুটোই বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হতে শুরু হলো। একবার মন চাইল এক ছুটে যেতে ওদের কাছে, আবার ভয় পেল খুব বেশি সুখ তার সয় না যে। আচমকা দুহাতে মুখ চেপে ধরে ফুপিয়ে উঠল রুদ্র। ছেলের এহেন দশায় কাঁধে হাত রাখলো রিদওয়ান শেখ। পাশে বসে বুকে টেনে নিল, ভরসা দিয়ে বলল, আমার নিষ্ঠুর রুদ্রকে যারা কাঁদাচ্ছে, ওপরওয়ালা তাদেরকে আমার আয়ু দান করে হলেও বাঁচিয়ে রাখুক। বাবার এই আশ্রয়টুকু জীবদ্দশায় কখনো কি পেয়েছিল রুদ্র? সেই যখন মা ছেড়ে চলে গেল তখনই তো বাবা পাশে ছিল না। ওইটুকু বয়সে সম্পূর্ণ নিঃসঙ্গ থেকে বোনের পাশে থাকতে হয়েছে তাকে। ধীরে ধীরে বড় হলো, শক্ত পাথরের খোলস তৈরি করলো নিজের চারপাশে। বাবা নামক ছায়াটির আড়াল থেকেই ছায়া দিয়েছে তাকে। আজ জীবনের কঠিন মুহূর্তে বাবার এই আশ্রয়টুকু খুব বেশি প্রয়োজন ছিল, খুব। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল রুদ্র, কাঁদল রিদওয়ান শেখও। স্মৃতির হাতড়ালো সেও, কারণ এমন এক সময় তিনিও পার করেছিল। যদিও রুদ্রের মতো জটিলতা
ভোগ করেনি। তবুও রুদ্র যখন জন্মালো তার পূর্ব মুহূর্তে সেও ভেঙে পড়েছিল। চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। তার অস্থির মন ব্যথাহত চোখ দুটিতে শান্তি দিয়েছিল রুদ্রর ফুটফুটে মুখ। ওটি থেকে নর্মাল কেবিনে নেওয়া হয়েছে হৈমিকে। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ, স্যালাইন চলছে, কিন্তু মেয়েটা কথা বলছে না। তার অবশ হাতটা ধরে পাশে বসে আছে রুদ্র, মাথা নিচু করে আছে সে। রুমের এক কোনায় রুদ্রর ছোট চাচি রিনা দাঁড়িয়ে, সূচনা, মাহের, হামিদা তখনও বাচ্চাদের কাছে। রুদ্র একটি বারও সেখানে যায়নি, কাউকে কোনো প্রশ্ন করেনি। তার ভেতরে কি চলছে এই মুহূর্তে বোঝা মুশকিল। কয়েক পলক অতিবাহিত হলো নিঃশব্দেই। সহসা ভুবনের শব্দ শুনতে পেল রুদ্র। নতমাথা আচমকা উঁচু করতেই দেখল হৈমি তার দিকে তাকিয়ে। রুদ্র ব্যাকুল হলো, হাত বাড়িয়ে হৈমির একগাল স্পর্শ করলো। বলতে চাইল অনেক কিছু, কিন্তু মুখ ফুটে কিছুই উচ্চারণ করতে পারল না। শারীরিক অবস্থা এতটাই খারাপ যে স্বস্তি নিয়ে কাঁদতেও পারছিল না হৈমি। রুদ্র বুঝতে পেরে দুহাতে ওর চোখের পানি মুছে দিল, মাথা নাড়িয়ে নিষেধ করলো কাঁদতে। হৈমি ক্ষীণ স্বরে বলল, আমি খুব খারাপ মা, সেদিন ওদের মেরে ফেলতে চেয়েছিলাম, আজ ওদের পুরোপুরি শেষ করে দিলাম। চমকে উঠল রুদ্র। এর মানে হৈমি জানে না তার বাচ্চা বেঁচে আছে। তৎক্ষণাৎ মনে পড়ল এ ব্যাপারে তো কথাই বলা হয়নি। রুদ্র তড়িৎ সবটা বলতে গিয়েও থমকে গেল। যদি শেষ পর্যন্ত ওরা না বাঁচে কি হবে? একটুখানি খুশি দিয়ে ওদের বেঁচে থাকার কথা সম্পূর্ণ চেপে গেল রুদ্র। রিনা চাচি বলতে নিলেও রুদ্র ইশারায় থামিয়ে দিল। এরপর হৈমির একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার কোনো দোষ নেই হৈমি, আমি তো ওদের চাইনি, তাই শেষ বেলায় সৃষ্টিকর্তা আমাকেই শাস্তি দিচ্ছে। হৈমি নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, দু চোখে বাঁধ ভাঙা অশ্রু। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, সহ্য করতে পারছিল না নিজেকেই। হঠাৎ প্রশ্ন করলো, ডাক্তাররা কি বলেছিল? সহসা রিনা বলে ফেলল, তুমি তো জানো না কিছুই। জানো রুদ্র কি করছে? ও বারবার করে ডাক্তারকে বলছে যে কোনো মূল্যে তোমাকে বাঁচাতে। শেষ মুহূর্তে রুদ্র বাচ্চা নয়, তোমাকে বেছে নিয়েছে। কথাগুলো হৈমির মধ্যে বিরূপ প্রভাব ফেলল। সে রুদ্রর দিকে অসহায় চাউনিতে ছুঁড়ে কাপা গলায় বলল, আমার বাচ্চা, আমাদের বাচ্চা রুদ্র, ওরা কোথায়? আমাকে ওদের কাছে নিয়ে চলুন। এ প্রথম হৈমি নিজের মুখে রুদ্রের নাম উচ্চারণ করলো। ঠিক কতখানি সিরিয়াস জীবন এসে গেছে তাদের। হৈমির এই সম্বোধনটুকু তার জলযন্ত্র প্রমাণ। রুদ্র ওর মাথায় হাত রাখলো, বলল, শান্ত হও হৈমি। ভাইয়া ভাবি মা কোথায়? ওরা কি আমার বাচ্চাদের কবর দিয়ে দিয়েছে? কিঞ্চিত উত্তেজিত হলো হৈমি। রুদ্র সহসা আতকে বলল, না। এমন সময় নার্স ঢুকলো, ধমক দিয়ে বলল। হৈমি পাগলের মতো কাঁদতে শুরু করলো। নিজের শরীরের সমস্ত শক্তি খাটিয়ে আচমকা উঠে বসলো। সদ্য সিজার করেছে সে, এতটুকু হুঁশ নেই। কাটা পেটে চাপ পড়তেই হুঁশ ফিরল। ব্যথায় নীল হয়ে উঠল চোখ মুখ, শরীর ছেড়ে দিল। রুদ্র নার্স সামলে নিল ওকে। পাশাপাশি নার্সের মুখে অগণিত কটুবাক্য শুনল। শেষে বিরক্ত হয়ে নার্সকে ধমকে উঠল রুদ্র। মহিলাটি কেঁপে উঠল। রুদ্র শক্ত গলায় নার্সের থেকে হৈমিকে ছাড়িয়ে নিল, বলল, দেখছেন না আমার বউ ছোট, আর একটা বকা দেওয়ার সাহসও দেখাবেন না। আপনার মতো হাড়ে হাড়ে জ্ঞান ওর নেই। এইটুকু বয়সে এত ধকল তো আপনার যায়নি, ওর গেছে। সো যার ব্যথা সেই বোঝে। আপনি যেহেতু বোঝেন না সেহেতু চুপচাপ থাকুন। বিস্মিত হয়ে তাকিয়ে রইল নার্সটি। রিনা চাচি তাকে ইশারায় চুপ থাকতে বলল। চুপচাপ তাকিতুকি করে সেলাই চেক দিয়ে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। বাচ্চাদের কথা মাত্র 4 ঘন্টা গোপন রাখা গেল। রাত যত বাড়ছিল হৈমির আহাজারিও তত বাড়ছিল। না পেরে রিনা সত্যি বলে দিল ওকে। সত্যি শুনে এবার হৈমির উত্তেজনা এতই বাড়ল যে কিছুতেই আটকে রাখা যাচ্ছিল না। মেয়ের কথা শুনে হামিদা ছুটে এলো। ডক্টর এসে তাকে বোঝালো তার বাচ্চাদের কন্ডিশন। তারা এও বোঝালো কিছুদিন বাচ্চাদের থেকে দূরে থেকে
যদি সারা জীবনের জন্য কাছে পাওয়া যায় এটাই ভালো, নাকি কিছু সময় কাছে পাওয়ার লোভে সারাটা জীবনের জন্য হারিয়ে ফেলা ভালো? এমন প্রশ্নে শান্ত হলো রুদ্র। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল সে। ডক্টরের কথা শুনে সেও ভরসা পেল। হৈমির দিকে তাকালো থমকালো দৃষ্টিতে। হৈমি তাকে হাতের ইশারায় কাছে ডাকলো। কাছে যেতেই বলল, বাবুদের একবার দেখে আসুন না, মোবাইল নিয়ে যাবেন প্লিজ। ওদের কিছু পিক আর ভিডিও এনে দেখান আমাকে। আমার বুকের ভেতরটা খুব জ্বলছে, খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না সহ্য করতে। প্লিজ রুদ্র, প্লিজ। রুদ্রের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। মা হওয়ার পর সেরা মুহূর্তটি পায়নি হৈমি। যারা মা হয়েছে তারাই জানে তাদের সেরা মুহূর্ত কোনটি। সৃষ্টিকর্তা হৈমিকে সেই অনুভূতি থেকে বঞ্চিত করেছে। হয়তো সেই অনুভূতিটুকু থেকে বঞ্চিত করার পেছনেও কোনো কোনো মঙ্গল রয়েছে। রুদ্র নিয়ে আসা ভিডিওগুলো দেখতে আর চোখের অশ্রু ঝরাচ্ছে মেয়েটা। অসহায়ের ন্যায় পাশে বসে আছে রুদ্র। একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে তার বাচ্চাকে, আর একবার দেখছে বাচ্চার মায়ের অসহায় মুখায়াবক। হৈমি বারবার করে একটা কথাই বলছে, ওরা আমার পেটে ছিল, কি কপাল আমার, এখনো ওদের ছুঁয়ে দেখতে পারলাম না। রুদ্র সান্ত্বনা দিল, আফসোস করছো কেন হৈমি? হিসেব অনুযায়ী ওরা আরও 1-1.5 মাস পর পৃথিবীতে আসার কথা। অ্যাক্সিডেন্টের জন্য দ্রুত এসে পড়েছে। কান্না না করে, আফসোস না করে দোয়া করো যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসতে পারি ওদের। সহসা থমকানো স্বরে হৈমি বলল, ওদের নিয়ে সব কেন অ্যাক্সিডেন্টলি হচ্ছে? থমকালো রুদ্র নিজেও। এক মুহূর্ত শক্ত হয়ে গেল সে। একই ভাবনায় নাড়াচাড়া দিল তারও। হৈমি মিথ্যে কিছু বলেনি। বিনা প্রস্তুতিতে সবকিছু হচ্ছে। যখন ওরা হৈমির গর্ভে এলো সে জানতে পারেনি। হৈমি যখন জেনেছিল তখন সেও অবাক হয়েছিল। পুরো বিষয়টায় দুর্ঘটনার মতো হয়ে গিয়েছিল। এরপর রুদ্রকে না জানিয়ে গর্ভপাতের চেষ্টা, কাকতালীয়ভাবে হৈমির প্রেগনেন্সি বিষয়ে রুদ্র জেনে যাওয়া। এরপর সবটা যখন স্বাভাবিকতায় মোড় নিল তখনই আরও একটা অ্যাক্সিডেন্ট। সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। হৈমিকে শুনিয়ে নিজেকে তাচ্ছিল্য করে বলল, সন্তান হিসেবে হতভাগা ছিলাম, বাবা হিসেবে হতভাগাই রইলাম। হৈমি কেঁপে উঠল। রুদ্রর দিকে তাকিয়ে টলমল চোখে বলল, সব আমার জন্য? রুদ্র মাথা নিচু করে শ্বাস ফেলল ঘন ঘন। বলল, না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে নিব। শুধু পড়া সুস্থ হয়ে ফিরুক, তুমি আমি মিলে আমাদের সন্তানকে ঠিক আগলে রাখতে পারবো। এই যে দুর্ঘটনা ঘটলো এটাই যেন আমাদের জীবনের শেষ দুর্ঘটনা হয়। হৈমির শরীর জুড়ে অদ্ভুত এক ভালো লাগার শিহরণ বয়ে গেল। অশ্রুসিক্ত দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রুদ্র সে চাহনি খেয়াল করে আশপাশে নজর ঘোরাতে লাগলো, যেন সে হৈমির চোখে তার জন্য যে মুগ্ধতা টের পেয়েছে এই টের পাওয়ার টুকুও গোপন করার চেষ্টা করলো। তার সেই লুকোচুরি যখন হৈমি টের পেল তখন মুচকি হেসে মুখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর নার্স এসে হৈমিকে বলল, আপনি সারাক্ষণ শুয়েই থাকেন, ডাক্তার ম্যাডাম বলেছেন একটু হাঁটাহাঁটি করতে, এতে আপনারই উপকার হবে, আমাদের না। বাঁকা কথায় রুদ্র বিরক্তির সূচক শ্বাস ফেলল। ভ্রু কুচকে তাকালো নার্সের দিকে। বলল, গতকাল সিজার, আজই হাঁটি হাঁটি করবে? ওকে কি আপনাদের মানুষ মনে হয় না? আজ নার্সও ছুটে গেল। বলল, আপনি মশাই বেশি আহ্লাদ করে বউয়ের বিপদ ডেকে আনবেন। আপনার মতন ঘাটতারা পেশেন্ট পার্টি এর আগে একটাও দেখিনি। কোথায় আমাদের সাজেশন মেনে চলবেন তা না, মেজাজ দেখান, মনে হয় আমরা আপনার বাড়ির শরিক। হৈমি হতভম্ব হয়ে গেল। নার্স মহিলাটি থামতে ইশারা করল। রুদ্রর মেজাজ তো সপ্তম আকাশে উঠে গেছে। এবার ধপাস করে নিচে পড়ার অপেক্ষা। হৈমির ভয়ে ভয়ে বলল, আচ্ছা আচ্ছা, আমি হাঁটবো এই এখনই। রুদ্র গজগজ করতে করতে বলল, তুমি চুপ করো। নার্স বললেন, আপনি প্রথম মা হয়েছেন, উনি প্রথম বাবা, কিন্তু আমাদের হসপিটালে আপনি প্রথম মা হননি। হৈমি জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, আসলে আমি খুব ভয় পাচ্ছি, তাই উনিও ভয় পাচ্ছেন। কিছু মনে করবেন না,
ওনার একটু মাথা গরমের স্বভাব আছে। নার্স মহিলাটি কিছু মেডিসিন দিয়ে চলে গেল। নিচু গলায় বলে গেল, আপনার হাজবেন্ড একটু না বেশি মাথা গরম করায়, সামলাতে বলবেন, নয়তো বিপদে পড়বে। তিনি চলে যাওয়ার পর রুদ্র হৈমির দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, বলল, কে এটা বলার কি দরকার ছিল? কোনটা? চিবিয়ে চিবিয়ে রুদ্র বলল। আমার মাথা গরম। ঠোঁট টিপে হাসলো হৈমি, বলল, মিথ্যে নাকি? দ্বিগুণ চটে গেল রুদ্র। হৈমি আর বেশি না ঘাটিয়ে বলল, আমি তো ওঠার সাহস পাচ্ছি না, সাহায্য করুন, কিছুক্ষণ হাঁটি। রুদ্র বিচলিত হচ্ছিল, হৈমি শান্ত করতে বলল, আপনি অযথা হাইপার হচ্ছেন। আম্মু রিনা কাকিও বলেছে হাঁটাহাঁটি করতে, এটা আমার জন্যই ভালো। দেখুন না পা দুটো কেমন অবশ হয়ে আছে, এভাবে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাব। রুদ্র রাজি হলো, হৈমিকে কোলে করে বেড থেকে নামালো। মেঝেতে পা দুটো রাখতে পারছিল না। রুদ্র বাহু চেপে কোনো রকমে দাঁড়ালো। তার শারীরিক অবস্থা বুঝলো রুদ্র, চিন্তিত হলো ভীষণ। কিভাবে হাঁটবে এই অবস্থায়? ভাবতে ভাবতেই হৈমি একদম পিছনে গিয়ে দাঁড়ালো। হাতের বাড়িয়ে এমনভাবে ওর কাঁধ চেপে ধরলো যে হৈমির মাথা ঠেকলো ওর কাঁধে। সম্পূর্ণ সাপোর্ট পেয়ে হৈমি এক পা আগালো। রুদ্র এক হাতে কাঁধ, অপর হাতে হৈমির একটা হাত ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। সূচনা আর মাহের এসেছে রুদ্র হৈমির জন্য দুপুরের খাবার নিয়ে। কেবিনের সামনে দাঁড়াতেই ওদের নজর কাড়ল দৃশ্যটি। কমলা রঙের একটি মেক্সি পরা হৈমি, চুলগুলো বিনুনি করা, একটা দুটো চুল কপালে ছুঁয়েছে, কিছু চুল চোখের উপরে পড়েছে। রুদ্রতা ফু দিয়ে সরিয়ে দিল। কাবলি পরিহিত বিশাল দেহী পুরুষটির বুক জুড়ে হৈমির রুগ্ন দেহখানি দেখতে কি যেন মনোমুগ্ধকর লাগছে। মাহের দুচোখ ভরে দৃশ্যটি দেখে স্বস্তির শ্বাস ফেলল। সূচনা মৃদু স্বরে বলল, পৃথিবীর প্রতিটি পুরুষের বুকে 3টে আদর্শ ঘুমিয়ে থাকে, সন্তান, স্বামী, পিতা। এই মুহূর্তে আমি আদর্শ স্বামীকে দেখতে পাচ্ছি। মাহেরের দিকে তাকালো সূচনা, আত্মবিশ্বাসের সাথে বলল, ভাইয়ার মাঝেকার এই আদর্শ যেন আর না ঘুমায় মাহের। মহান আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন, আমিন। হৈমিকে রিলিজ করে দেয়া হয়েছে। সবাই মিলে বাচ্চাদের দেখে তারপর বাড়ি ফিরল। হৈমির কান্না থামছেই না। বাচ্চাদের রেখে সে বাড়িতে ফিরবে না। জোরপূর্বক তাকে গাড়িতে বসানো হয়েছে। পেটে স্যালাইনের জন্য শব্দ করে কাঁদতেও পারছে না। নিঃশব্দে কেঁদে হেঁচকে উঠে গেছে। এদিকে রুদ্র সঙ্গে আসেনি। মাহির, সূচনা, হামিদা ওকে সামলাচ্ছে। রুদ্র বাচ্চাদের ওখানেই রয়েছে। ডক্টরের সঙ্গে কথা বলে তারপর আসবে। হৈমির মতো সে কাঁদতে পারছে না। ভেতরে উত্তেজনা দমিয়ে রাখছে। সর্বোচ্চ চেষ্টা, যতক্ষণ বাচ্চাদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে না যাবে ততদিন এক মুষ্টি স্বস্তি বা শান্তি কোনোভাবেই মিলবে না। মাহির, সূচনা মিলে হৈমিকে দোতলায় রেখে আসতে উদ্যত হলো। সকাল থেকেই শরীর ভালো না সূচনার। কয়েকটা দিন বেশ ধকল গেছে তার। ঠিকভাবে খাওয়ার ঘুম কিছুই হয়নি। বাবুদের নিয়ে চিন্তা, হৈমির দেখাশোনা, বাড়ি টু হসপিটাল, হসপিটাল টু বাড়ি করে রাত দিন পার করেছে। এ মুহূর্তে শরীর খারাপ করা অস্বাভাবিক কিছু না। হৈমিকে নিয়ে যেতে বেগ পেতে হলো বেশ। সূচনা অসহায় মুখে মাহেরকে বলল, মাহের, আমার শক্তিতে কোলাচ্ছে না, তুমি এক কাজ করো, পাজা কোলা করে নাও ওকে। সূচনা মুখে অবস্থা দেখে হকচকিয়ে গেল মাহের। সহসা বুকটা থক করে উঠল তার। এই কয়েকদিনে এই মেয়েটার উপর একেবারেই নজর দেয়া হয়নি, অথচ মেয়েটার রাত দিন এক করে তার বোনের সন্তানের জন্য খেটে গেছে। মাথা নাড়ল। মাহের বলল, তুমি কি রেস্ট করো। হৈমির রুমে রেখে সূচনার কাছে এলো মাহের। হামিদার সঙ্গে এসেছে। হৈমির যত্নে ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই। আপাতত সূচনাকে সময় দেয়া প্রয়োজন। আবহাওয়া বেশ শীতল, তবুও ফ্যান জুড়েছে সূচনা। মাহের অবাক হলো, বলল, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? ভীষণ অস্থির লাগছে মাহের, কাউকে একটু বলবে আমাকে এক গ্লাস শরবত করে দিতে? সময় অপচয় না করে জলদি নিচে চলে গেল মাহের। রিনা কাকিকে দিয়ে শরবত পাঠালো উপরে। তার সূক্ষ্ম বুদ্ধিতে
চট করেই ধরা পড়ল বিশেষ কিছু। মনে মনে বলল, উপরওয়ালা লীলা খেলা বোঝা বড়ই মুশকিল। যা ভাবছি তাই যদি সত্যি হয়। এক মুহূর্ত চোখ বুঝলো মাহের। বুকের ভেতরটায় উত্তেজনা শুরু হলো। তড়িৎ চলে গেল কাছাকাছি এক ফার্মেসিতে। ফিরে আসার পর সূচনার হাতে প্রেগন্যান্সি কিট দিতে আচমকা বিস্ফোরিত চোখে তাকালো সূচনা। জিভ কেটে বলল, আমি একদম ভুলে গিয়েছিলাম মাহের, আম সরি। ঈষৎ হেসে মাহের বলল, ইটস ওকে। একদিন আমাদের ওপর যা গেল খেয়াল না থাকাই স্বাভাবিক। যাও, আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। সহসা নিজের বুকের বাঁ পাশে হাত রাখলো সূচনা। আচমকিতে চোখ পড়ল মাহেরের ক্ষুদ্র দৃষ্টিতে। কাপা স্বরে বলল, আমারও। হাত পা ক্রমাগত কাঁপছে সূচনার। মাহের তাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরেছে। একে বোধহয় মহান আল্লাহর নিয়ামত বলে। মাহের আনন্দে দিশাহারা হয়ে বলল, আমাদের কারোর সঙ্গে আর খারাপ হবে না সূচনা। বোনের ঘরে যে নিয়ামত এলো সেই ওসিলায় এবার আমাদের ঘরেও নিয়ামত ঢেলে দিলেন সৃষ্টিকর্তা। চোখ দুটি বন্ধ সূচনার। মাহেরের বুকে মুখ গুজে আছে সে। ডান হাতটা পেটের উপর আলতো ছুঁয়ে সে হাতের উপর আলগোছে মাহেরের হাত পড়ল। সূচনা খুশিতে লজ্জায় মুখে তুলতে পারল না আর। মা হবে, সেও মা হবে। সে ব্যর্থ নয়, সে অক্ষম নয়। চোখ গুলে পানি পড়তে শুরু করলো এবার। টের পেয়ে মাহের বলল, ডোন্ট ক্রাই সূচনা, ইউ আর প্রেগনেন্ট, সো উই উইল বি ফাদার অ্যান্ড মাদার। শেখ বাড়িতে আরও একটি খুশির সংবাদ। এই সংবাদের সূচনা মাহেরের পর সবচেয়ে বেশি খুশি হলেন হামিদা বেগম। এই কয়েকদিন রুদ্র হৈমিকে নিয়ে এত বেশি বিভোর ছিল যে বাচ্চাদের সব দায়িত্ব সূচনা আর মাহের পালন করেছে। হসপিটালে ছুটোছুটি, ডক্টরের সঙ্গে বুঝ পরামর্শ, সব সচক্ষে সেসব দেখে হামিদা সৃষ্টিকর্তার নিকট কত আকুতি করেছে। সূচনা বাচ্চাদের প্রতি স্নেহ ভালোবাসা তার মাতৃ হৃদয়কেও নাড়িয়ে দিয়েছে। অবশেষে তাদের চাওয়া পূরণ হলো। সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছে আর কোনো খারাপ কারো সাথে না হোক। হৈমির বাচ্চা দুটো সহি সালামতে হৈমির বুকে ফিরুক, আর দুই ছেলে মেয়ের মুখ কানায় কানায় পূর্ণতা পাক, এই কামনাই করলো হামিদা। দাদিনীর শারীরিক অবস্থা খুবই শোচনীয়, অথচ বাড়ির কেউই এ ব্যাপারে অবগত নয়। এই বৃদ্ধা বয়সেও এসে আজ তার মনের কোণে অভিমান জন্মেছে, বড্ড বেশি অভিমান। সেই অভিমান থেকেই কাউকে জানায়নি। আজকাল তার শরীর ভালো যাচ্ছে না। এই অভিমান যার উপর সে কি কখনো টের পাবে? এখন যে সে ভীষণ ব্যস্ত। আগামীকাল রুদ্র হৈমির ছেলেমেয়েকে বাড়িতে নিয়ে আসা হবে। তাই নিয়ে সকলের যত তোড়জোড়। নিজের ঘরে একাকী বসে আছে দাদির। 3 বেলা খাবার সময় তার খোঁজ করে বড় বৌমা। এছাড়া বাড়ির কারো সময় নেই দণ্ড তার সাথে বসার। এই পৃথিবীতে স্বার্থহীন মানুষ একজনও খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিশেষ কোনো জায়গায় প্রচণ্ড পরিমাণে স্বার্থপরের পাশাপাশি আমরা মানুষরা বড়ই নির্ভরশীল প্রাণী। মানুষের পাশে স্বার্থপরার নির্ভরশীল শব্দ দুটো বেশ লোভনীয়। এই যে দাদিন, এককালে তার স্বামী সন্তান নিয়ে ভরা সংসার ছিল। তাদের জীবনে তার প্রয়োজনীয়তা ছিল অসীম। স্বামী সন্তানের কেউই তাকে ছাড়া 1 সেকেন্ডও কল্পনা করতে পারত না। সময়ের বিবর্তনে আজ পরিস্থিতি বদলেছে। স্বামী পৃথিবী এবং তার মায়া ত্যাগ করে চলে গেছে পরপারে। ওপারে সে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধে নেমেছে। 3 পুত্রের বিয়ে করিয়ে সংসারী করেছে। ঝড়ঝাপটা পেরেছে অনেক। বড় ছেলের করা ভয়াবহ অপরাধ ছিল সেই ঝড়ের সূত্রপাত। মেজ ছেলের পাশে থেকে নাতি নাতনিকে সামলাইছে এক হাতে। সেই সব দিন কি ভোলার মতো? সেই দিনও এই সংসারে সে অতি প্রয়োজনীয় বস্তু ছিল। হ্যাঁ, আমাদের সমাজে অধিকাংশ নারী সংসারে প্রয়োজনীয় আসবাবপত্রের মতন। আজ দাদিনের নিজেকেও এ বাড়ির এক ফেলনা বস্তু মনে হচ্ছে, যার প্রয়োজন ফুরিয়ে এসেছে। তাই তো এত অবজ্ঞা। তার রুদ্র কত বড় হয়ে গেছে, বাড়িতে বউ নিয়ে এলো,
আগামীকাল বাচ্চাদের নিয়ে আসবে। কানায় কানায় ভরে উঠবে সুখে। সেই সুখের একাংশেও কি থাকবে সে? না, থাকবে না। কারণ সে এখন রুদ্রের চোখে একজন স্বার্থপর মহিলা ছাড়া আর কিছুই না। দীর্ঘশ্বাস ত্যাগ করল দাদিন। আশপাশে তাকিয়ে মোবাইল ফোন হাতে নিল। বড় ছেলে রিদওয়ানের একাধিক বার মিসড কল। ইদানিং রিদওয়ানের ফোন ধরে না তিনি। একবার ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু একই ভুল বারবার করলে তার কোনো ক্ষমা হয় না। ফোনটা বেজে উঠল আবারও। না চাইতেও রিসিভ করল দাদিন। তৎক্ষণাৎ ওপাশ থেকে ভেসে এলো রিদওয়ানের উতলা কণ্ঠস্বর। মা ভালো আছো? ফোন ধরো না কেন? কি হয়েছে মা? কি হওয়ার বাকি আছে আর? অসহায় স্বর দাদিনের। দিলুয়ার মিনতি স্বরে বলল, আমি কি করব বুঝতে পারছি না। আমি ফেঁসে গেছি মা। এখান থেকে বের হওয়া আর সম্ভব না। বড় দুজনের দায়িত্ব নিতে হয়নি, তারা নিরাপদেই আছে, কিন্তু ছোটটাকে তো জলে ভাসিয়ে দিলি। তোর কি মরার ভয় নাই? উপরে একজন আছে দিলু। আঁচলে মুখ চেপে ডুকরে উঠল দাদিন। দিলওয়ারের প্রথম স্ত্রীর সন্তান রাদিফ সাদমান। বাবা ছাড়াই তারা আজ বড় হয়েছে। রাদিফ এখন সফল ব্যবসায়ী। সাদমানের পড়াশুনোর প্রায় শেষের দিকে। কিন্তু দ্বিতীয় স্ত্রী ঘরে জন্মালো রিমন। তার ভবিষ্যৎ কি? রুদ্র, সূচনা, রাদিফ, সাদমান বিনা দোষে তারা একটি শূন্যতা নিয়ে বড় হয়েছে, কিন্তু জলে ভেসে যায়নি। অথচ রিমন, সে যে জলে ভাসা। বাবা মায়ের পাপের ফল সে কেন ভোগ করবে? ছেলেটা এখনো বাচ্চা, শুনেছে কলেজের ছাত্র। শত হোক, তারই তো বংশধর। নিজেকে সামলাতে পারল না দাদিন। দিলুয়ার মাকে শান্ত করতে বলল, বিশ্বাস করো মা, আমি ওদের জন্য করতে চাই কিন্তু পারি না। হাফিজা আমাকে চাপে রাখে। ওর বুড়ো বাপটা আস্ত শয়তান। মা হয়ে বলতে কষ্ট হয়, তবু সত্যি আমি বলবো, তুই তোর পাপের ফল ভোগ করছিস। দিলুয়ার ঘন ঘন শ্বাস ফেলল। দাদিন বলল, তোর জন্য আমি অনেক করেছি, আমার থেকে তুই আর কিছু পাবি না দিলু। শেষ যা আছে আমি তোর ছোট ছেলের নামে করে দিব। তুই আর আমার সাথে যোগাযোগও করিস না। রুদ্র আমার থেকে দূরে দূরে থাকে। রিমনের জন্য কিছু করলে এই রুদ্র আরো বাড়বে, কিন্তু আমি কি করব? তোর মতো কুলাঙ্গারকে পেটে ধরে আমিও তো বিপদে পড়েছি। ফোন কেটে দিল দাদিন। শরীরটা ভালো লাগছে না, প্রেশার বাড়ছে বোধ হয়। তড়িৎ প্রেশারের ট্যাবলেট খেয়ে চোখ বুজে শুয়ে পড়ল সে। মনে আনচান করছে, আয়ুকাল বোধহয় খুব বেশি দিন নেই। যা করার শীঘ্রই করতে হবে। ইদানিং প্রায়ত স্বামীকে বেশ স্বপ্নে দেখে, যেন তিনি তাকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ভাবতেই গা শিউরে উঠল বৃদ্ধার। দু চোখের কোণ ঘেঁষে ঝরল অশ্রুজল। পৃথিবীটার মায়া নাকি পৃথিবীর মানুষগুলোই। সূচনা মা হচ্ছে। সদ্য মামা হওয়ার পর বাবা হওয়ার সংবাদ পেয়ে মাহেরের উচ্ছ্বাস দুচোখ ভরে দেখেছে সূচনা। এবার সদ্য বাবা হওয়ার পর মামা হবার সংবাদ পেয়ে রুদ্র উচ্ছ্বাস দেখছে। আদরের ছোট বোনটি মা হবে বিস্ময়ে কণ্ঠরোধ হয়ে গেল রুদ্রর। দুহাতে সূচনার গাল চেপে ধরে কপালে চুমু খেলো। মাহেরের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন, ওর খেয়াল রাখবেন সব সময়। এরপর সূচনার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যখন যা ইচ্ছে করবে বলবি আমায়। যা খেতে মন চাইবে শুধু একবার বলবি। আর শোন, এখানেই থাকবি, ও বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। তীব্র প্রতিবাদ জানালো মাহের। বলল, নো, আপনার থেকে এখন এমন কিছু আশা করছি না রুদ্র। আমার বউ আমার সন্তান ক্যারি করার পুরো সময়টাই আমার পূর্ণ সাপোর্ট পাবে, আর এর জন্য তাকে অবশ্যই তার বাড়ি থাকতে হবে। ইয়াস, তার বাড়ি, শেখ বাড়ি নয়, খান মঞ্জিল। ভ্রু কুচকে তাকালো রুদ্র। হৈমি রুদ্রের কুচকানো ভ্রু দেখে চট করে ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। ভ্রু নাচিয়ে ইশারায় বলল, কেমন লাগে? রুদ্র কিঞ্চিত দমে গেল। আমতা আমতা করে বলল, সে হবে।
ঈষৎ হেসে মাহের বলল, ভাগনা ভাগ্নে আসার পর দিন দুয়েক থাকবো আমরা, এরপর ফিরে যাব, আশা করি আপত্তি নেই। ঘোর আপত্তি থাকলেও হৈমির ভাবনায় দেখে রুদ্র বলতে বাধ্য হলো, না না, আপত্তি নেই। ঠিকভাবে ওর যত্ন নিলে আমার কোনো সমস্যা নেই। মাহের আশ্বস্ত করে বলল, আপনার মতো মানুষ যদি এমন পরিস্থিতিতে স্ত্রীর প্রতি এতটা যত্নশীল হতে পারে, তাহলে আমার ক্ষেত্রে সম্পূর্ণ ভরসা রাখতে পারে। চোখ মুখ অনুজ্জ্বল করে হু বলে বোনের দিকে তাকালো রুদ্র, বলল, বাইরে যাব মিষ্টি আনতে। আর কি খাবি বল? মিষ্টি তো আমার আনবার কথা। রুদ্র মাহেরের দিকে তাকালো, অনুভব করলো স্বামী এবং বাবাদের অধিকার সবার আগে, সেই সঙ্গে বোনের সুখের কিনারাও খুঁজে পেল। গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেললে বলল, তবে চলুন। সকালবেলা হৈমি রুদ্রের মধ্যে কথা কাটাকাটি চলছে। বাচ্চাদের আনতে রুদ্র, মাহের আর ছোট কাকে যাবে। হৈমি কিছুতেই নিয়ে যাবে না রুদ্র। পেটের সেলাই খোলা হলেও পুরোপুরি সুস্থ হয়নি হৈমি, তাই তাকে নিয়ে বেরোনোর সাহস পায় না রুদ্র। কিন্তু হৈমি দমবার পাত্র নয়, সে কেঁদে অস্থির। বাচ্চাদের নিজের কোলে বসিয়ে বাড়িতে আনবে। রুদ্র শুরুতে ভালো করে বোঝালেও শেষে চটে গেল। তার চটে যাওয়ায় হৈমি কষ্ট বেড়েছে দ্বিগুণ। এমনিতেই বাচ্চাদের থেকে এতদিন দূরে থাকায় মেনে নিতে পারেনি, তার উপর এই অসুস্থতায় রুদ্র ধমক খেল। বহুদিন পর সব মিলিয়ে কষ্টটা আকাশ ছুঁয়েছে। হৈমির কান্না দেখে মায়া হলো রুদ্রের। কি করবে, কিভাবে বোঝাবে? শেষে শান্ত হয়ে বুকে টেনে নিল। আদর পেয়েও জেদ ভাঙল না হৈমির। রুদ্র চিবিয়ে চিবিয়ে বলল, আচ্ছা যাবে, এরপর যদি কোনো সমস্যা হয় তোমার খবর আছে। রুদ্র সম্পর্কে যদি ধারণা কম থাকে যেতে পারো। ঢোক গিলল হৈমি, দনুমনু করে শেষে বলল, যাব না। রুদ্র বিছানা ছাড়তে গিয়ে থেমে গেল, ভ্রুকুচকে বলল, সিরিয়াস? থমথমে কণ্ঠে হৈমি বলল, আপনার সন্তানদের আপনিই নিয়ে আসুন, আমার এখন প্রয়োজন ফুরিয়েছে। তীব্র রাগে চোয়াল ফুলে গেল রুদ্রের। এই মেয়ে কেন তাকে বোঝে না? সহসা কাছে এসে দুগালে চেপে ধরে ফুসফুস করে বলল, আমি তোমাকে জাস্ট বোঝাতে পারি না। ঠিক যেভাবে কাছে এসে গাল চেপে ধরলো সেভাবেই আবার সরেও গেল। নিজেকে সম্পূর্ণ তৈরি করে গাড়ির চাবি হাতে নিয়ে মেজাজ দেখিয়ে বলল, রাগ করো, আরো আরো রাগ করো, বেশি বেশি করে রাগ করো। হৈমি অনড় রইল। রুদ্র এতে আরো ক্ষেপে গেল, মৃদু চিৎকার করে বলল, আরো রাগ করো, রেগে আমাকে খুন করে দাও। আমি অপরাধী, অপরাধী তো। উঠলে অপরাধী, বসলে অপরাধী হব। মরণ হয়েছে না আমার মরণ। পরিস্থিতি এমন দাঁড়ালো, রুদ্রের চোখ এমন দেখালে, মুখের কথা এমন শোনালো যে অভিমানে তীরেও ঠোঁট টিপে হেসে ফেলল হৈমি। সেটুকু দেখে গটগট পায়ে রুম ত্যাগ করলো রুদ্র। শোনা গেল তার উচ্চ কণ্ঠে বলা বাক্যগুলো, সূচনা, হৈমির খাবারটা উপরে পাঠিয়ে দে। এর কয়েক মিনিট পরেই রুদ্র হুড়মুড়িয়ে রুমে এলো। হৈমির ফোন টিপছিল তখন। রুদ্রকে দেখে চিন্তিত গলায় বলল, কিছু ফেলে গেছেন? রুদ্র মাথা নাড়িয়ে না বুঝিয়ে বলল, তোমাকেও যেতে হবে, উপায় নেই। চোখ দুটো চকচক করে উঠল হৈমির। খুশিতে কেঁদে ফেললো মেয়েটা। তখনই ঝটফট রুমে এলো সূচনা, বলল, এই হৈমি, রেডি হও, এক কাজ করো, তোমাকে যে খিমার বোরখা কিনে দিলাম ওইটা পরো, এতে সুবিধা হবে। রুদ্র ইতস্ততভাবে রুম থেকে বেরিয়ে গেল। হৈমি বলল, তোমার ভাই তো নিয়েই যাবে না, কত ঝগড়া হলো, হঠাৎ আবার নিয়ে যাবে যে? ইস, ভাইয়া কি পাগল? বাবা মা ছাড়া বাচ্চা দেবে নাকি? স্পেশালি মা ছাড়া। ওদের ভালো মন্দ তো তোমাকেই বুঝিয়ে দেবে। স্পেশাল চাইল্ড না ওরা। তাছাড়া বাবুরা মায়ের বুকের দুধ পান করতে পারছে কিনা এটা দেখাও জরুরি। আটকে উঠল হৈমি, লজ্জায় মরি মরি হয়ে বলল, ছি, কি বলো? আমি কিছু দেখাতে পারবো না। বোকা বনে গেল সূচনা, মাথায় হাত রেখে বলল, হায় কপাল! আরে গাধি, তুমি সম্পূর্ণ সেফলি বাবুদের খাওয়াতে পারবে। ডাক্তারদের শুধু প্রবলেম হচ্ছে কি হচ্ছে না তাই জানাবে। নিজের বোকামিতে ভীষণ লজ্জিত হলো হৈমি। সূচনা টের পেয়ে বলল,
হিস, লজ্জা পেতে হবে না। বাচ্চা মেয়ে, এর ওপর নতুন মা, এইসব স্বাভাবিক, আমি কিছু মনে করিনি। দরজার বাইরে থেকে সমস্ত শুনল রুদ্র। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, বিব্রতও লাগছে। তবুও রোগ আর ডাক্তার এ দুটো বিষয়ে লজ্জাতের স্থান দিতে নেই। তবুও হৈমি তো তার বউ। মনে মনে সিদ্ধান্ত নিল সর্বোচ্চ চেষ্টা করবে মহিলা ডক্টরদের সঙ্গে পরামর্শ করার। সব কাজ সেরে সুস্থ ও নিরাপদে বউ বাচ্চাদের নিয়ে বাড়ির পথে রওনা হলো রুদ্র। হৈমির আজ ভীষণ খুশি, প্রচন্ড তৃপ্ত যাকে বলে। মেয়েটাকে বুকে জড়িয়ে বসে আছে সে, ছেলেটা রুদ্রের কোলে। মাঝপথে যাওয়ার পরেই ছেলেটা কাঁদতে শুরু করলো। আত্মা ধক করে উঠল রুদ্রর, হৈমি দুজনেরই। হৈমির চোখ গুলেও পানি বেরিয়ে এলো। রুদ্রর দিকে ভীত চোখে তাকিয়ে বলল, ও কাঁদছে কেন? হতভম্ব হয়ে গেল রুদ্র। হৈমি কি করে বাচ্চাদের সামলাবে? ও নিজেই তো বাচ্চা। এই বাচ্চা কি করে দুটো বাচ্চা সামলাবে? বাচ্চার কান্না নিজেই কেঁদে ফেললো, অথচ তার না কেঁদে বাচ্চাদের সমস্যা বোঝা উচিত ছিল এবং সাবধানে চেষ্টা করা উচিত ছিল। রুদ্র চিন্তিত মুখে তাকিয়ে ছোট কাকি বলল, ওই, ওর বোধহয় খিদে পেয়েছে। ছোট বাচ্চা তো, ঘন ঘন খেতে দিতে হয়। দেখি, আমার কাছে দাও। কাকির কথা শুনে রুদ্র ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামলে ড্রাইভার সহ মাহের বেরিয়ে গেল। কাছেই এক দোকানে চা খেতে বসলো ওরা। রুদ্র ছেলেকে ছোট কাকির কাছে দিয়ে ঘুমন্ত মেয়েকে কোলে নিল। ছোট কাকি পজিশন ঠিক করে হৈমিকে সাহায্য করলো। রুদ্র তখন নড়াচড়া করা বাচ্চা মেয়েটাকে মুখের দিকে তাকিয়ে আছে। সহসা মেয়েটাও কেঁদে উঠল। ডক্টর বলেছে মেয়েটা অত্যধিক দুর্বল। জন্মানোর পর সে অনেক পরে রেসপন্স করেছে। এখনো সবকিছুতেই কম প্রক্রিয়া দেখায়। যেহেতু তার যমজ বাচ্চা, সেহেতু খেয়াল রাখতে হবে দুদিক সমান রেখে। মেয়েটা যখন কেঁদে উঠল তখন রুদ্রর বুকটা ধরফর শুরু হয়ে গেল। হৈমিও ঘাড় ফিরিয়ে ভীতু চোখে তাকিয়ে আছে। ছোট কাকি বলল, ওরও বোধহয় খিদে পেয়েছে। এমন হয় যমজদের, একজন কাঁদলে আরেকজনও কাঁদে। একজনের জ্বর হলে অপরজনেরও জ্বর আসে। খিদের বেলা মনে হয় তাই। সর্বনাশ হয়েছে গো হৈমি, তুমি সামলাবে কি করে? রুদ্রর মেজাজ খারাপ করলো। কোথায় সাহস দেবে তা না, ভয় পাইয়ে দিচ্ছে। সে নিজেই নার্ভাস হয়ে যাচ্ছে। তাহলে হৈমির মনের অবস্থা কি? কেসে উঠল রুদ্র। মেয়েটাকে থামাবে কি করে? করুণ চোখে তাকালো হৈমির দিকে, ক্ষীণ স্বরে বলল, ওর হয়েছে? হৈমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বুঝতে পারছি না। ছোট কাকি বলল, রুদ্র, ওকে আমার কাছে দাও। পরিস্থিতি দেখে হাঁসফাঁস লাগলো রুদ্রের। ছোট কাকি সামনে ইতস্তত লাগছে, কিন্তু কিছু করার নেই। বাচ্চাদের সুবিধা আগে দেখতে হবে। সব লজ্জা বিব্রত বোধ একপাশে রেখে কেবল বাচ্চাদেরই প্রাধান্য দিল রুদ্র। হৈমি তার যে নতুন বাবা মা, সবকিছুতেই বড্ড কাঁচা। তাই ছোট কাকির সামনে এ মুহূর্তে লজ্জা পাওয়ার মানে বাচ্চাদেরই ক্ষতি। বাড়ি পৌঁছতে পৌঁছতে বাচ্চারা আবার কান্না শুরু করলো। এর মানে আবার খিদে পেয়েছে ওদের। রুদ্র হৈমি দুজনেই হুঁশ জ্ঞান হারিয়ে কারো সঙ্গে ভালো মন্দ কথা না বলেই বাচ্চাদের নিয়ে উপরে চলে গেল। হৈমিকে সাপোর্ট দিল ছোট কাকি। সূচনা ছুটে এলো হামিদাও। রুদ্র যেন ভরসা পেল। হামিদা হৈমির মা আর সূচনা তার নিজের বোন। এই দুজন মানুষের কাছে বাচ্চা সহ হৈমিকে ছেড়ে দেয়া যায় নিশ্চিন্তে। দিনটা তারাই সামলাক। রাতটা সে আর হৈমি সামলে নেবে ভেবেই রুদ্র সূচনার কোলে মেয়েকে দিয়ে বলল, ওদের একসঙ্গে খিদে পায় রে, হৈমিকে সাহায্য কর, ও সামলাতে হিমশিম খায়। ভাইয়ের করুণ স্বরে আচমকা হেসে ফেলল সূচনা। বলল, আরে ভাইয়া, তুমি চিন্তা করো না, নতুন নতুন এমন হয়ই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দুজনকে ও সামলাবে কি করে রে? এখন আমি ফ্রি আছি, সব সময় তো থাকবো না। গোটা বিজনেস পড়ে আছে, বাবা কতদিন দেখবে আর? ওফ ভাইয়া, টেনশন নিচ্ছ কেন? হৈমির ওপর ভরসা রাখো। সব শেষে ও কিন্তু ওদের মা,
আর মায়েরা সব পারে, সব। 2 জন কেন, 5 জন হলেও ঠিক সামলে নেয়। তুমি অযথা টেনশন করছো। সময় গড়াতে গড়াতে রাত নামলো। ডিনার সেরে বসার ঘরে সবাই মিলে আলোচনায় বসলো। বিষয় বাচ্চাদের নাম কে রাখবে, কি রাখবে। হৈমি তখন নিজের ঘরে, বাচ্চারা ঘুমিয়ে মেয়েটাকে বুকে আর পাশে হাতে কাছে ছেলেটা শুয়েছে। হামিদা বসে নাতি নাতনিদের মুগ্ধ চোখে দেখছে আর মেয়েকে বোঝাচ্ছে কিভাবে কি করবে। এমন সময় রুদ্র ঘরে এলো, শাশুড়ির সামনেই বউকে জিজ্ঞেস করলো। ওদের নাম কি রাখবে? হৈমি রুদ্রর দিকে ক্লান্ত চোখে তাকালো, বলল, আপনি রাখুন, আমার মাথা কাজ করছে না। হামিদা মুচকি মুচকি হাসলো, বলল, তুমি রাখো বাবা, মেয়েটা একেবারে 2 সন্তানের জননী হয়ে দিশেহারা। হৈমি মায়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। হামিদা বলল, একা জ্বালিয়েছিস, এবার দেখ দুটো কেমন জ্বালায়। রাগ করতে গিয়ে হেসে ফেললো হৈমি, বলল, জ্বালাক, তবু ওরা সুস্থভাবে বেঁচে থাকুক আম্মু। আমি ওদের খুব আদর করব, খুব ভালোবাসবো। হামিদা মেয়ের কথা শুনে অবাক হয়, পাশাপাশি খুশি হলেন। মনে মনে বললেন, আল্লাহ আমার মেয়েটাকে বুঝদার করুক, সুখী করুক। ঘর ছেড়ে ফিরে আসার পর চাচার ভাইরা রুদ্রকে জিজ্ঞেস করলো, ভাবি কি নাম বললো? আমায় রাখতে বলেছি। মাহের বলল, আপনি রাখুন। রুদ্র চুপচাপ গিয়ে বসলো সূচনার পাশে। দীর্ঘক্ষণ ভেবেচিন্তে বলল, আমাদের ছেলে রুদ্রিক শেখ আর মেয়ে রুদ্বা শেখ। রুদ্র অ্যান্ড হৈমির সন অ্যান্ড ডটার রুদ্রিক, রুদ্বা। সময় এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের জীবনও এগিয়ে চলে, দূর বহুদূর। রুদ্র, হৈমি, মাহের, সূচনা, ওদের জীবনও এগিয়ে গেছে বেশ। সূচনা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। হৈমির কাছে খবর এলো তার মেয়ে বেবি হবে। খবরটা শুনে সে বেজায় খুশি। রুদ্রর বাড়িতে নেই, 7 সকালে ঢাকা চলে গেছে সে। সপ্তাহে 2 দিন অফিসে যাচ্ছে। কাজ থেকে দীর্ঘদিন বিরতি চলার পর এবার ধীরে ধীরে কাজে ফিরেছে। সেই সঙ্গে সংসারিক হচ্ছে। বেচারা বউ বাচ্চা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। অফিসের কাজে ফাঁকে বাচ্চাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে। 2 বাচ্চার সামনে হৈমির অবস্থা নাস্তানা বোধ। ছেলেটা খুব বেশি দুষ্ট, সবে বসতে শিখেছে, হাত পায়ে একটুও স্বস্তি নেই। মেয়েটা একেবারে শান্ত। হৈমির ধারণা রুদ্বা বাবার স্বভাব পেয়েছে, আর ছেলেটা বুঝি তার স্বভাব পেয়ে গেল। মাঝে মাঝে এই নিয়ে অবশ্য রুদ্রর সঙ্গে তার তর্ক চলে। রুদ্র বেশ কৌতূহল করেই বলে, সারা জীবন তো আমার শাশুড়িকে জ্বালিয়েছ, এবার তোমার জ্বালার পালা। হৈমি তখন চোখ মুখ শক্ত করে মেয়ে কোলে রুদ্রের চোখের সামনে থেকে চলে যায়। ছেলেটাকে রেখে যায় রুদ্রের মাথা খেতে। অদ্ভুত ব্যাপার হলো, কিভাবে যেন রুদ্র ম্যানেজ করে নেয় সবটা। রুদ্রিকও বাবার কোলে খুব একটা বাড়াবাড়ি করে না। হৈমি তখন তেলে বেগুনে জ্বলে ওঠে ছেলেকে শাসন করতে আসে। রুদ্র তখন নিজেকে বাহবা দিয়ে বলে, যে ছেলের মাকে কন্ট্রোল করতে জানে সে ছেলেকেও কন্ট্রোল করতে জানে। তুমি জানো না এটা তোমার ব্যর্থতা। এভাবেই প্রায় তাদের খুনসুটি চলে। সবসময় রুদ্রিক ফুল এনার্জিতে থাকে, আর রুদ্বা জন্ম থেকে দুর্বল প্রকৃতির। তার প্রতি বিশেষ যত্ন সবসময় নেওয়া হয়। রুদ্র হৈমির তুলনায় কম চিন্তা করে রুদ্বাকে নিয়ে। সে পুরোপুরি নিশ্চিত মেয়েটা তার মতোই গভীর প্রকৃতির হবে, আর ছেলেটা হবে মায়ের মতো হাই লেভেলের দুষ্ট। রাতে এসে বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলল রুদ্র। এ বাড়িতে সে আসতে চাইলেও শাশুড়ির জন্য আসতে পারে না। এতে অবশ্য মন খারাপ হয়নি। বাবা ভাইয়ের বুঝিয়ে বলেছে শাশুড়ি মা তার যত্ন করতে চায় বলেই যেতে দেবে না। এরপর থেকে প্রতি মাসে 2 বার করে মেয়েকে দেখে আসে রিদওয়ান শেখ। বোনকে দেখার জন্য রুদ্রের মনটাও ভীষণ ছটফট করছিল। তাই বলল আগামীকাল হৈমি আর বাচ্চাদের নিয়ে সে আসছে। রুদ্রর এহেন কথা শুনে হৈমি সূচনা দুজনেই বিস্মিত হলো। বাচ্চা হওয়ার পর
একবারও বাপের বাড়ি যায়নি হৈমি, রুদ্র যেতে দেয়নি। কত রাত চোখের পানি ফেলেছে, দীর্ঘশ্বাস ত্যাগ করেছে, রাগ হয়েছে, কথা বলা বন্ধ করেছে, লাভ হয়নি। অথচ আজ নিজ থেকেই নিয়ে যেতে চাইছে। প্রথমে মনে হলো পুরোটাই সূচনার জন্য, সূচনাকে দেখতে মন চেয়েছে বলেই। কিন্তু পরে ভাবলো তাহলে রুদ্র একাই গিয়ে দেখে আসতে পারত, বাচ্চাদের সহ তাকে নিয়ে নিশ্চয়ই যেত না। পরের দিন সত্যি সত্যি নিজের বাড়ি এলো হৈমি। নাতি নাতনি কাছে পেয়ে হামিদার খুশি যেন ধরেই না। মাহেরও ভাগনা ভাগ্নিকে নিয়ে বাড়ির জুড়ে ঘুরে বেড়ায়। সূচনা ওদের কোলে নিতে পারল না বলে তার খুব মন খারাপ হলো। মাহের রুদ্বাকে ঘুম পাড়িয়ে নিজেদের ঘরে শুইয়ে দিল। রুদ্রিক তখন মায়ের কোলে গলা ফাটিয়ে কাঁদছে। হৈমির অতিষ্ঠ মুখে বিছানায় এক কোণে গিয়ে বসলো। বসাতে যেন দ্বিগুণ রেগে গেল ছেলেটা। সে তার ফোকলা দাঁতে মায়ের গলায় কামড়াতে শুরু করলো। তত্ত্বহীন কামড়, তবুও ব্যথা। আহ সূচক শব্দ করলো হৈমি। মাহের দ্রুত এসে ভাগনাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করলো, তবুও কান্না থামানো গেল না। হামিদা শুরু করলো হাই হুতাশ, দোয়া দরুদ পড়ে ফু দিতে লাগলো নাতির সারা গায়ে। সূচনা ঘর ছেড়ে বেরিয়ে এসে বলল, ওর বোধহয় এখানের পরিবেশ ভালো লাগছে না। রুদ্র কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল, কিন্তু ফিরে আসার পর হৈমিকে কাঁদতে দেখলো। মাহেরের কোলে ছেলে কাঁদছে, বিছানায় বউ কাঁদছে। বোন এসে চিন্তিত মুখে স্বামীর কোলে রুদ্রিককে দিয়ে তাকিয়ে। হামিদা দোয়া দরুদ পড়ে সামনে ফু দিচ্ছে রুদ্রিককে। এমন শোচনীয় অবস্থা দেখে অথর কামড়ে এগিয়ে এলো সে। মাহেরের থেকে রুদ্রিককে নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো। আকাশে চাঁদ তারা দেখিয়ে দীর্ঘক্ষণ ছুটোছুটি করে শান্ত করলো ছেলেকে। 6 মাসে একটা বাচ্চা সামলাতে গিয়ে সবার কি বেহাল দশা হলো। আর রুদ্র জাস্ট 6 মিনিটে শান্ত করে ফেললো। রুম থেকে ছেলের শান্ত ভাব টের পেয়ে হৈমির কান্না বেগ বাড়লো। মায়ের দিকে তাকিয়ে নালিশ জানালো, দেখছো ঠিক বাবার মতো হয়েছে, বাবা ছাড়া কিছু বলছে না, আমাকেও চিনে না। হামিদা চিন্তিত মুখে মেয়ের দিকে তাকিয়ে বলল, রুদ্রিক তোর মতো হয়েছে রে, তুইও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেই এমন করতিস। তোর জন্মের পর 5 বছর বাবার বাড়ি গিয়ে রাত কাটাতে পারিনি, ঠিক এই দৃশ্যটাই তখন হতো। 3 বার এমন হওয়ায় পর তোর বাবা বলেই দিল মেয়ে বড় বুঝদার না হলে বাপের বাড়ি যাওয়া দরকার নেই। দুর্ভাগ্যবশত হামিদা উক্ত কথাটি শুনে ফেলল রুদ্র। ঘুমন্ত ছেলেকে হৈমির দিকে বাড়িয়ে ধরে গভীর মুখে বলল, সিদ্ধান্ত নিয়েছি সামনের মাসে ওদের নিয়ে ঢাকা চলে যাব। এখান থেকে অফিস করতে সমস্যা হচ্ছে। রুদ্রিক রুদ্বাকে ছেড়ে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না, তাই এ মাসটা হৈমি এখানেই থাকবে। রুদ্র কথা শুনে হৈমি অবাক হয়ে গেল। হামিদা আটকানো সুরে বলল, কি বলছো বাবা? ছোট দুটো বাচ্চা নিয়ে কিভাবে একা থাকবে ওখানে? হৈমি রুদ্রিকে বুকে আগলে আশ্চর্য মুখে তাকিয়ে রইল। রুদ্র হৈমির দিকে গভীর চাহনির সুরে শাশুড়িকে জবাব দিল, সমস্যা হবে না। তুমি বুঝতে পারছো না যমজ বাচ্চা নিয়ে এভাবে থাকা যায় না? তাছাড়া হৈমির পড়াশোনা, এখানে একা বাচ্চা সংসার সামলাবে, পড়াশোনা হবে কি করে? তুমি কি ওর পড়াশোনা বন্ধ করতে চাইছো? এর দৃষ্টি মেলালো, বলল, বাসায় পড়বে, পরীক্ষার সময় এখানে এসে পরীক্ষা দেবে, আমি পড়াবো ওকে। হামিদার দীর্ঘশ্বাস ফেললো, বলল, এভাবে হয় না। হৈমি বলল, আপনি আমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কেন? সহসা রুদ্র শীতল চাহনি ছুড়ল। হৈমির বুকটা থক করে উঠল তৎক্ষণাৎ। হামিদা আর কথা না বাড়িয়ে মেজামের জন্য খাবার বাড়তে গেল। রুমে এখন হৈমি, রুদ্র আর ঘুমন্ত রুদ্রিক। হৈমির রুদ্রিককে বিছানায় শুইয়ে দিল যত্ন করে। এরপর রুদ্রর সঙ্গে সরাসরি কথা বলল। আপনি কি চাইছেন? রুদ্র ভনিতা ছাড়াই বলল, শান্তিতে সংসার করতে চাইছি। আর আমার চাওয়া? ভ্রু কুঁচকে গেল রুদ্রর, বলল, তোমার কি চাওয়া? হৈমি এক মুহূর্ত ভাবল, সত্যি তো, তার চাওয়াটা কি? অনেক ভেবেও পেল না কিছু। পড়াশোনার প্রতি আগ্রহ কোনো কালেই ছিল না সে, তাই ওটা বাদ দিল। আর তখনই মনে পড়ল
টি শার্ট দেওয়ার সেই বুদ্ধিটার কথা। এছাড়া রুদ্রকে আরেকটু জব্দ করতেও ইচ্ছে করলো, তাই বলল, আপনার কথা পূরণ করা। বাচ্চাদের নিয়ে একাই চলে যান ঢাকা। কথা তো এটাই ছিল, ওদের জন্ম দিলেই আমার দায়িত্ব শেষ। আমি সে কথা পূর্ণ করতে চাই। এতদিন সময় দিয়েছিলাম ওরা একটু বড় হওয়ার। মানে? চাপা ধমকে শির দ্বারা সোজা হলো হৈমির। মুখে ফিরিয়ে ঠোঁট টিপে হেসে নিল এক দফা। ওড়নার কোনা ধরে নাচাতে নাচাতে বলল, আপনার চাওয়া পূর্ণ করাই একমাত্র চাওয়া আমার। রুদ্র নিজেকে শান্ত করতে চেয়েও পারল না। সহসা হৈমির বাহু টেনে নিজের কাছে আনলো। মুখশ্রীতে কঠিন চাহনি নিক্ষেপ করে বলল, হৈমি, তুমি এখন বাচ্চা নেই হৈমি, তোমার দুটো বাচ্চা আছে, একটা স্বামী আছে। ওহ, ও তুমি জানো না তোমার দুটো বাচ্চা আছে? তা জানি, কিন্তু স্বামী তো একটাই। চোখ কটমট করে দাঁতে দাঁত চেপে রুদ্র বলল। বাজে বকছো। শব্দ করে হেসে ফেলল হৈমি। রুদ্র আচমকা ওর ঠোঁটে হাত চেপে নিচু গলায় বলল, রুদ্রিক উঠে যাবে। সচেতন হয়ে ছেলের দিকে একবার তাকালো হৈমি। এরপর রুদ্রের দিকে তাকিয়ে মিটমিট হাসতে লাগলো। রুদ্র কিয়ৎকাল থম মেরে বসে থেকে বলল, এখন আর পাগলামি করার বয়স নেই হৈমি, আমরা এখন দুটো শিশুর বাবা মা। যা হয়েছে সব ভুলে যাও, ওদের জন্য আমাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে। ভ্রু বাঁকিয়ে হৈমি বলল, শুধুই ওদের জন্য? রুদ্র এক মুহূর্ত নিশ্চুপ রইল। হৈমির দিকে তাকিয়ে রইল প্রকট চোখে। কিভাবে কি বোঝাবে? আজও তো এই মেয়েটাকে মনের কথা সোজা সাপটা বলতে পারল না। তার দুটো বাচ্চা মাকে সে কতখানি ভালোবাসে আর কবে বলতে পারবে? দোনমনো করে খোলা দরজার পানে তাকালো রুদ্র। ধীরে সুস্থে উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল হৈমির কাছে এলো। হৈমি কপাল ভাঁজ ফেলে তাকিয়ে রইল তার দিকে। সে সামনাসামনি এসে ঠায় দাঁড়িয়ে বলল, আজ 11 মাস হৈমি, তোমার আমার মাঝে স্বামী স্ত্রী সেই সম্পর্কটা নেই, যেই সম্পর্কটা না থাকলে পুরুষ বাধ্য হয় পরনারীতে আসক্ত হতে। গত কয়েক মাস তুমি নিজে থেকেই অসংখ্যবার আবদার করেছো, এটা তোমার অধিকার, আমি ফিরিয়ে দিয়েছি। কেন জানো? সেই রাতে তুমি বলেছিলে আমি নাকি তোমার শরীরটাকে ভালোবাসি। যেদিন এই শরীরটা থাকবে না সেদিন তোমার প্রতিও আমার কোনো মোহ থাকবে না। বাবু হওয়ার আগে পরের সময়টুকু আমি শুধু বাবুদের জন্য স্যাক্রিফাইস করেছি। ব্যাস, তুমি হয়তো ঠাট্টা করে এসব বলেছিলে, কিন্তু কথাগুলো আমার লেগেছিল ভীষণভাবে। সেই লাগা থেকে এখন পর্যন্ত তোমার সঙ্গে আমি অন্তরঙ্গ হইনি। আর হ্যাঁ, বৈধভাবে পাইনি বলে অবৈধভাবে পাওয়ার বাসনাও জাগেনি মনে। আমি তোমাকে বোঝাতে পারলাম কি না জানি না, তুমি বুঝেছো কি না সেটাও বুঝতে পারছি না। শুধু বলবো, রুদ্র নিজেকে অসংখ্যবার ভেঙেছে, অসংখ্যবার গড়েছে। এই রুদ্র হৈমির কাছে শুধু মানসিক সুখ চায়। সেদিন হসপিটালে আমি বাবুদের আশা ছেড়ে দিয়েছিলাম শুধু তোমার জন্য। আজ যদি তুমি বলছো ওদের আমাকে দিয়ে তুমি চলে যাবে, তাহলে বলবো ওদের দিয়ে নয়, বরং নিয়েই আমাকে জ্যান্ত কবর দিয়ে যাও। চমকে উঠল হৈমি। সহসা রুদ্রর ঠোঁট জোড়া হাত রাখলো। হতভম্ব স্বরে বলল, আপনি চুপ করুন, অনেক বলেছেন, আর কিছু শুনতে চাই না আমি। আলগোছে হৈমির হাতটা সরিয়ে দিল রুদ্র। দুহাত প্যান্টের পকেটে গুজে দিয়ে দায়সারা ভাবে বলল, আমি চুপই রইলাম, আছি তো চুপ। তোমার কাছে কিছু চাওয়ার নেই, শুধু বাচ্চাদের দায়িত্ব নাও, আমার কাছ থেকে যাও। হৈমির চোখ দুটো টলমল করছে। চট করে সে রুদ্রের বুকে কয়েকটা কিল বসালো। অভিমানী স্বরে বলল, এমন করে বলছেন যে আমি ওদের মা নই, পর কেউ। আরে আশ্চর্য, আমার সন্তান ওরা, আমার আদুরে বাচ্চা কলিজার টুকরো। ওদের দায়িত্ব নিতে আপনার বলতে হবে কেন? আপনার থেকে ওদের জন্য আমার দরদ বেশি, বুঝলেন? রুদ্রর চোয়াল শক্ত করে দৃষ্টির আড়াল করল। নিজের ভয়াবহ শৈশব মনে পড়েছে তার। হৈমি তখনকার কথা শুনে ভয়ে বুক কেঁপে উঠেছে। যে ঘটনা তার সঙ্গে ঘটেছে, যে পরিস্থিতি সে মোকাবিলা করেছে, তা যেন তার সন্তান না করে। হৈমি যদি বাচ্চাদের ছেড়ে চলে যায়, তাহলে রুদ্রিক
রুতবা যে তার মতো মাতৃহীনে বড় হবে। যেই কষ্ট সে ভোগ করেছে তা তার সন্তানরাও করবে, এটা ভাবতেই বুক কেঁপে ওঠে। নিঃশব্দে নিঃশ্বাস ফেলল রুদ্র। হৈমির পেছন থেকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল রুদ্রকে। পিঠে মাথা রেখে চোখ বুজে বলল, ভয় পাচ্ছেন? রুদ্র কিছু বলতে উদ্যত হতেই হামিদার ডাক পড়ল, হৈমি, জামাই কিনে তাড়াতাড়ি খেতে আয়, মায়ের অপেক্ষা করছে। দাদিনের সাথে রুদ্রের সম্পর্কের কোনো উন্নতি নেই, দিনকে দিন অবনতি হয়েই চলেছে। এরই মধ্যে দাদিন গোপনে সুরভির সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি শেখ বাড়ির অর্ধেক অংশ রিমনের নামে লিখে দেওয়ার বন্দোবস্ত করেছে। মায়ের দ্বারা এমন কিছু হতে পারে কল্পনা দিচ্ছিল রিদওয়ানের। মানুষ যা কল্পনা করতে পারে না তা ঘটে যায় অনায়াসে, আবার যা কল্পনা করে তা কখনোই ঘটে নয়। রিদওয়ান মায়ের এই কর্মের জন্য সরাসরি এক রাতে প্রশ্ন করে, রাগারাগি করে, শেষে অভিমান করে মধ্যরাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ঘটনাটা সম্পূর্ণ গোপন থাকলো, যদিও না ছোট কাকি রিনা দরজার আড়াল থেকে সব কথা না শুনতো। রিনা কাকির সব কথা শুনে রুদ্রের কানে লাগিয়ে দেয়। ফলশ্রুতিতে দাদির প্রতি ঘৃণায় তীব্র হয় রুদ্র। সে সিদ্ধান্ত নিয়ে নেয় যত দ্রুত সম্ভব এ বাড়ি ছেড়ে চলে যাবে। তার বিশ্বাস বাবাও আর এ বাড়ির মুখ হবে না, হওয়ার কথাও নয়। প্রাক্তন স্ত্রী বড় ভাইয়ের বউ হয়ে তার সন্তানের মা হয়ে এ বাড়িতে অধিকার আদায় করবে। চোখের সামনে এসব দেখে কি স্থির থাকা সম্ভব? না, সারা জীবনের জন্য এ বাড়ির সঙ্গে সম্পর্ক চুকানোর সময় এসেছে। বড় চাচিরাও হয়তো একই কাজ করবে। বাকি রইল ছোট চাচা, তার পরিবারে আর রিদওয়ান শেখের পরকীয়ার বউ বাচ্চাই হয়তো এ বাড়িতে রাজত্ব করবে বাকি জীবন। মানতে কষ্ট হলেও মানতে হবে, জীবন তো এটাই। কিছুদিন পর মধ্যরাত, সূচনা পেন উঠে আচমকা। মাহের মাকে সঙ্গে সঙ্গে সূচনাকে নিয়ে সরাসরি হসপিটালে চলে যায়। পথেই ফোন করে দেয় সূচনার বাবা আর রুদ্রকে। দ্রুত আসার পরপরই নার্স জানায় সূচনার ফুটফুটে এক কন্যা সন্তান হয়েছে। এর পর মুহূর্তেই ভেতর থেকে সাদা তোয়ালে পেঁচানো ধপধপে সাদা মুখের টকটকে লাল ছোট্ট গোল ঠোঁট, মাথা ভর্তি কুচকুচে ঘন চুলে বাচ্চাটিকে নিয়ে আসে। সদ্য দাদিন হয় হামিদার কোলে তুলে দেয় উল্লসিত মুখে। দু হাতে মুখের সমস্ত ঘাম মুছে নেয় মাহের। মুগ্ধ চোখে সদ্য জন্মানো নিজের অংশটুকুতে তাকিয়ে রয়। নার্সের উদ্দেশ্য করে কাতর স্বরে প্রশ্ন তুলে, ওর মা ঠিক আছে? আমার বউ? নার্স প্রশস্ত হেসে জানায়, একদম ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। সূচনার বাবা রুদ্রের চিন্তিত মুখে এক চিলতে হাসির দেখা মেলে। রুদ্র ঝটফট হৈমিকে ভিডিও কল দেয়, দেখায় সূচনা মাহেরের মেয়েকে। নিজের ছোট বাচ্চা দুটোর জন্যই হৈমি আসতে পারল না, ফোনের বাচ্চা দেখলো। খুশিতে গদগদ হয়ে মাহেরকে বলল, এই ভাইয়া, ওকে তো আমার ছোটবেলার মতো লাগছে। মাহের তৃপ্তি ভরে হাসলো, বলল, ফুপির মতো হবে, এটাই তো স্বাভাবিক। রুদ্র ঘোর বিরোধিতা জানালো, না, ঘুমানোর জন্য তোমার চোখে সমস্যা হচ্ছে হৈমি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সূচনার ছোটবেলার মুখ। বাবা, তুমি দেখছো তো? রিদওয়ান শেখ নাতির মুখের দিকে মমতা ভরে তাকিয়েছিল। রুদ্রের কথায় মাথা নাড়ল, হৈমির নাক ফুলালো। রুদ্রের চোখে দুষ্টু হাসি, যা দেখে হৈমি ফুঁসে উঠল। ভাইকে বলল, ভাইয়া, সত্যিটা তুমি বলো। মাহের বলল, কার মতো হলে তুমি খুশি? হৈমি এইটুকু ভেবে বলল, তোমার আর ভাবির মতো। মাহের আলতো হেসে বলল, আমাদের মতোই হয়েছে হৈমি। তোমার আমার মুখের আদলটা একই, বাবা ফুপির আদলটাই পেয়েছে। হামিদার ঠোঁট টিপে হাসল। আমাদের মানুষের মাঝে একটা খুবই পরিচিত চিত্র। যখন কোনো নতুন প্রাণ পৃথিবীতে আসে, তার
আপনজনেরা হুড়মুড়িয়ে লেগে পড়ে কার সঙ্গে তার ঠিক কি কি মিল রয়েছে, সদ্য জন্মানো শিশুটি ঠিক কার মতো হয়েছে। এই উত্তর মেলানো পরিবারের লোকজনদের জন্য যেন বাধ্যতামূলক। যার জীবনে আত্মিক শান্তি নেই তার জীবনে কি কোনো মূল্য আছে? শেখ বাড়িতে অবস্থারত ওই বৃদ্ধটি ভুগছে তীব্র মানসিক অশান্তিতে। কোনটা ঠিক হবে আর কোনটা ব্যাঠিক, এই নিয়ে অশান্তিতে ভুগছে মানুষটা। সকলেই যার যার জীবনে ব্যস্ত। এরই মধ্যে ঢাকা চলে যাওয়ার প্রস্তুতি শেষ রুদ্রের। বউ বাচ্চা নিয়ে আগামীকাল চলে যাবে সে। হৈমি ছেলে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। রুদ্র ডিভানে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে। স্বামীর দিকে একবার তাকিয়ে সে বলল, শুনছেন? গভীর স্বর রুদ্রর। বলো। শুধু কাজই করবেন, এদিকটায় নজর রাখুন একটু। আমি নিচে যাচ্ছি। কি দরকার? দাদিনের সঙ্গে গল্প করতে। বাবুদের নিয়ে তো সময়ই হয় না তেমন। কাল চলে যাব, তাই দাদিনের সঙ্গে কিছুক্ষণ বসি গিয়ে। ওনার বোধহয় শরীরটা ভালো নেই, চোখ মুখ কেমন ফুলে গেছে। এক মুহূর্তে মুখ শক্ত করে রইল রুদ্র। পরক্ষণে রাশভারী স্বরে বলল, দরকার নেই, অন্য কাজ থাকলে করো। কিঞ্চিত রাগান্বিত হলো হৈমি। বলল, দেখুন, এত জেদ ভালো নয়। বড়রা ভুল করলেও সেটা ক্ষমার চোখে দেখতে হয়। তাছাড়া আপনাদের ভুল বোঝাবুঝির মাঝে আমাকে টানবেন না। তুমি আমার বউ, আমার সঙ্গে জড়িয়ে সবকিছু এখন তোমারও। এই ব্যাপারে না, আমি আপনার মতো বুক পিঠ ছাড়া মানুষ না। রুদ্রের চোখ যেন কপালে উঠে গেল। স্থিরভাবে তাকালো হৈমির মুখের দিকে। হকচকিয়ে গেল হৈমি। লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, কি আশ্চর্য বদ আপনি! এভাবে তাকাচ্ছেন কেন? বুড়ো বয়সে ভীমরতি হচ্ছে? বুড়ো কথাটি শুনেই চোয়াল শক্ত হলো রুদ্রর। এগোতে লাগলো খুব। চিবিয়ে চিবিয়ে বলল, বুড়ো মানে? বুড়োই তো। মাঝরাতে এত খোঁচানোর পরেও যার আমার প্রতি ফিলিংস আসে না, সে নিঃসন্দেহে বুড়ো। কপাল মন্দ, বুড়ো জামাই কপালে জুটেছে। বাচ্চাগুলো বুড়ো একটা বাবা পেল। এই জীবনে আর বোধহয় ভাই বোন দেখার কপাল হবে না ওদের। ইস, খুব আফসোস হয়। বুকের ভেতর যেন বিস্ফোরণ ঘটল রুদ্রর। আজ সত্যিই সে বলতে বাধ্য, নারী মন বোঝা মুশকিল। জিলেপির প্যাঁচার চেয়েও শত গুণ প্যাঁচ রয়েছে এদের মনে। এই যে সম্মুখে দাঁড়ানো বিষ ছুঁই ছুঁই মেয়েটা, এই মেয়েটাই একদিন তাকে কত কি উপাধি দিয়েছিল। ধর্ষক বলেছে। সে শুধু তার শরীরের প্রতি আসক্ত। তার প্রতি শুধুই শরীরের টান, মনের টান বলে কিছুই নেই। আরো কত কি তো বলেছে। এত সব অপমান বুকে নিয়ে যখন সে সত্যি প্রমাণ করতে ব্যস্ত, আসলে সে আগের সেই রুদ্র নেই। সময় পরিস্থিতি তাকে অনেক পরিবর্তন করেছে। কোনটা ভুল, কোনটা ঠিক আর কোনটা ভালোবাসা সে বুঝতে শিখেছে। ঠিক তখনই আবার তার পুরুষত্বে প্রশ্ন তুললে বসলো। অফিসে কত মেয়ে স্টাফ তাকে চোখ দিয়ে গিলে খায়, অথচ নিজের বউ কিনা বলছে সে বুড়ো। গরম তেলে পেঁয়াজ দিলে যেমন ফুস করে ওঠে, সেইভাবে ফুস করে উঠল রুদ্র। অদ্ভুত করে তাকালো মুখের ক্ষয়ফুটো হৈমির পানে। এরপর বাঁকা হাসি ঠোঁটে লেপে উঠে এসে সামনে দাঁড়ালো। মুখ নিচু করে হৈমির চোখে প্রগাঢ় দৃষ্টি ছুঁড়ে হুঁশিয়ারি দিল, আবার 2 বাচ্চার কচিমা, এতগুলো মাস জমিয়ে রাখা ফিলিংসের ধকল সামলাতে প্রস্তুত থাকো। তোমার 2 বাচ্চার বুড়ো বাবার ইন্টেন্সিটি অফ ফিলিংস কতখানি আগামীকাল থেকে হাড়ে হাড়ে টের পাবে। 1 মিনিটে হাসাহাসি মুখখানি হারিয়ে গেল হৈমির। বুকের ভেতরটা বেসামাল ভাবে দ্রিম দ্রিম শব্দে মুখরিত হলো। ফোলা ফোলা গাল দুটো রঙিন হয়ে পাকা টমেটোর মতো দেখালো। বেসামাল নিঃশ্বাস ফেলল। সীমাহীন ভয়, লজ্জায় গুটিয়ে যাওয়া হৈমিকে আপাত মস্তক দেখে দুর্বোধ্য হাসল রুদ্র। চোখের ইশারায় কত শাসুনি যে শাসালো। হৈমির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো সেই ইশারা দেখে। অবস্থা টের পেয়ে মাথা দুলিয়ে আরেকটু হেসে সামনে থেকে সরে গেল রুদ্র। তবে তার
গুনগুন করে ছন্দ আওড়ানো শুনতে পেল হৈমি। যাচ্ছে দিন, আসছে রাত, বোঝাবো কাল অনুভূতির জোয়ার। ছন্দ শুনে মাথা ভন ভন করে উঠল হৈমির। বার কয়েক ঢোক গিলে বাচ্চাদের দিকে অসহায় চোখে তাকালো, বিড়বিড় করে বলল, কাল রাতে তোরা জেগে থাকবি, জেগে তোদেরই থাকতেই হবে। হৈমির সঙ্গে গল্পের ফাঁকে দাদিন বলেছে আগামীকাল হৈমি যেন গোপনে তার থেকে একটা চিঠি নিয়ে যায়, নিয়ে তার শ্বশুরকে দিয়ে বলে ফোনে এসব বলতে পারবে না বলে চিঠি লিখেছে সে। হৈমি দাদিনকে কথা দেয় সে নিয়ে যাবে। দাদিনও রাতের বেলা বদ্ধ ঘরে বসে ছেলেকে একটি চিঠি লিখতে বসে। আমার হৃদু, আজ তুই অনেক বড়। আমার 3 সন্তানের মধ্যে সবচেয়ে সফল তুই। আমার 3 নারী ছেঁড়া ধনের একজন তুই বাবা, যার মধ্যে কখনো কোনো অন্যায় দেখি নাই। অত্যন্ত ন্যায় নীতি সম্পূর্ণ মানুষ হয়েও তুই জীবনে অনেক আঘাত পাইছিস। শেষ আঘাতও বোধহয় আমি তোকে দিব। কি করব বাবা, তোর কুলাঙ্গার ভাই যে আর কোনো পথ রাখে নাই। সুরভি পরের বাড়ির মেয়ে, তার ভালো মন্দ চিন্তা আমি করি না, কিন্তু রিমন সেও তো এই বাড়ির অংশীদার, আমার বংশধরের। রাস্তায় ভিখারির মতো জীবন পার করবে আমি বেঁচে থাকতে, তা তো হয় না বাবা। তোর কাছে আমি স্বার্থপর মা হব জানি, কিন্তু মায়েরা তো এই স্বভাবেরই। আমরা সবার চিন্তাই করি, আসলে করতে হয়। সবচাইতে খারাপ অবস্থা যে থাকে তার চিন্তা না চাইলেও এসে যায়। নিরুপায় আমি। দিলুকে আমি এই বাড়িতে কোনোদিনও জায়গা দেব না। এতদিন মা হিসেবে যতটুকু করলাম সেতটুক যে অন্যায় তা চোখে আঙ্গুল দিয়ে উপরওয়ালা দেখিয়ে দিয়েছে। তার কুকীর্তির তোরও অজানা নয় নিশ্চয়। তোর বাবা এই বাড়ির যে অংশ রাদিফ সাদমান পাবে তার 4 ভাগের 1 ভাগ রিমনকে দিতে ইচ্ছুক আমি, কিন্তু তোর অসামঞ্জস্যের জন্য সব ব্যবস্থা সঙ্গত রাখছি। এইদিকে আমার সিদ্ধান্তে সুরভি রাজি হয়নি। সে পথে ভিক্ষা করবে, তবুও এই বাড়িতে আসবে না জানিয়েছে। আমি বলে দিয়েছি শেষকালে রিমন যেন নিঃশে করে একটু জায়গা পায় সেই বন্দোবস্ত করে দেব। আজ থেকে 20 বছর পর হলেও যেন সে তার অধিকার পায় সেই ব্যবস্থা। সুরভি এই জীবনে তোর মুখোমুখি হবে না, পাপে ধরেছে ওকে। সেজন্যই নির্লজ্জ হয়ে অনুমতি সত্ত্বেও এই বাড়ি আসবে না। ওদের দিনকাল ভালো যায় না। ছেলেটা কলেজ পাশ করে ভালো কোথাও ভর্তি হতে পারেনি। দিলু আর সুরভির কথা অন্যায়ের শাস্তি সবাই পেল রে হৃদু। রাদিফ, সাদ্দাম, রুদ্র, সূচনার জন্য আমরা সবাই ছিলাম, কিন্তু ওই ছোট ছেলেটার জন্য পাপী মা ছাড়া আর কেউ নাই। শুনেছি ছেলেটা নাকি নিজের জীবন আর মাকে নিয়ে দিনকে দিন যুদ্ধ করতেছে। অতীতে নিজের বাবা মায়ের করা কাণ্ড নিয়েও আজকাল মাথা ঘামায়। গত সপ্তাহে খবর পেলাম মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিছে। আমার বিশ্বাস সুরভি তার আসল শাস্তি এই ছেলের দ্বারাই পাবে। শেষ সময়টুকু চোখে নিজের জন্য অসহ্য ঘৃণা দেখা কি শাস্তি না? যাক গে সেই সব কথা। আমি তোদের কারো মনেই দুঃখ দিতে চাই না। সার্বিক দিক বিবেচনা করে যদি ওই বিপদগ্রস্ত 19 বছর বয়সের বাচ্চা ছেলেটার প্রতি তোদের কৃপা হয় আমাকে জানাবি, তাহলে নির্ভারে সব কাজ সম্পন্ন করে দিব। কত কাল আর বাঁচবো বল বাপ? যাওয়ার আগে সবার দিকে এক নজর তাকানো আমার দায়িত্ব। ওপারে তোর বাবা যদি আমাকে প্রশ্ন করে সবার জীবন আমি গুছিয়ে দিচ্ছি কিনা, কি জবাব দিব? হেরে হৃদু, তুই কি আর বিয়ে শাদী করবি না? ছেলে মেয়েরা তো গোছগাছ করে নিল। তোর শেষ বয়সে দেখভালের জন্য তো মানুষ দরকার। বাড়ি আসবি কবে? একটু সময় করে আসিস বাবা। মায়ের ওপর খুব রাগ হয়েছে না? একবারটি দেখা করিস। দূরে থাকলে রাগের বস্তা আরো ভর্তি হয় বুঝলি। কাছে আয়।
অভিমান ভেঙে যাবে। আসিস কিন্তু। আমি পথ চেয়ে এই বসে রইলাম। রুদ্র তো কাল চলে যাবে। তোর বৌমার কাছে চিঠি পাঠাই দিব, শিগগিরই আসবি কিন্তু। মা যত ওই খারাপ হোক, মায়ের ডাকে মুখ ফেরাতে নেই। রুদ্র না হয় আমার নাতি, সে মুখ ফিরিয়ে থাকে বলে তুইও থাকবি। আমি না তোর মা, তোর আম্মা। চিঠি লেখা শেষ করে চোখের পানি মুছল দাদিন। বালিশের নিচে চিঠিটা রেখে শুয়ে পড়ল নিঃশব্দে। শরীরটা খারাপ লাগছে, তাই জোর করে ঘুমানোর চেষ্টা করলো। সময় গড়ালে একসময় ঘুমিয়েও পড়ল। আজও বোধহয় তার স্বপ্নের হাতছানি দেবে অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত। প্রতি রাতের মতো আজও ঘুম ভাঙল হয়তো। হাঁসফাঁস করবে। শেষ বয়সের একাকিত্বের ভার বহন করা কতটা কঠিন আমরা জানি না। হয়তো সেদিন যেদিন আমাদেরও শেষ সময় আসবে। জীবন তো একটাই, এটাই তো জীবন, মানব জীবন। হামিদা দুদিনের জন্য বোনের মেয়ের বাসায় গেছে। তিশার বাবুটা নাকি খুব অসুস্থ। এমন অবস্থায় না গিয়ে থাকতে পারল না হামিদা। এদিকে 4 মাসের মেয়ে নিয়ে সূচনার বড্ড মুশকিল হচ্ছে। হঠাৎ করেই ঠান্ডা লেগেছে তার। ছোট বাচ্চা নিয়ে সকাল সকাল রান্নাঘর করা কষ্ট বটে। বউ বাচ্চার অবস্থা বুঝে ফেলল বোঝদার মাহের। সূচনার বাসন মাজতে যাচ্ছিল এমন সময় মেয়ে মিশকাতকে কোলে নিয়ে রান্নাঘরে এলো মাহের। সূচনা বলল, ওকে নিয়ে এখানে এসেছো কেন? যাও ঘরে যাও, সর্দি লেগেছে তোর। তুমি ওকে নিয়ে ঘরে যাও, এদিকটা আমি সামলাচ্ছি। আশ্চর্যান্বিত হয়ে সূচনা বলল, মজা করো না তো, ঘরে যাও, আমার অনেক কাজ। মা বলল টিশার বাসা থেকেই ও বাড়ি যাবে সে। ভাইয়া 3টার দিকেই বের হবে। আমাদের অন্তত 12টার মধ্যে ওখানে উপস্থিত থাকা উচিত। তুমি ওকে দাও, আমি দ্রুত সব করে দিচ্ছি। পাগল হয়ে গেছো তুমি? হাজবেন্ড দিয়ে বাসন বাজানোর মেয়ে আমি নই। মাহির প্লিজ। দৃষ্টি দৃঢ় করল মাহের। রুদ স্বরে বলল, বাসন মাজাটা জরুরি। স্বামী মাজলো না বউ মাজলো সেটা জরুরি নয়। আমাদের সংসারের সব কাজই আমাদের দুজনার। আর এই মুহূর্তে বাবুকে সুস্থ রাখতে হলে তোমার সুস্থতা জরুরি। 7 সকালে বাসন মেজে ঠান্ডা পানি ধরে ধরে জ্বর ঠান্ডা বাঁধাবে, এরপর মা মেয়ে দুজনে মিলে ভুগবে। এর চেয়ে ভালো আমি এটা করে ফেলি। তোমরা দুজন সেফ মানে আমিও সেফ, কেন বুঝো না? সূচনা অবাক হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই ধাতস্থ হলো। না, আর অবাক হবে না সে। অবাক কেন হবে? সে কতটা সৌভাগ্যবতী সে বিষয়ে এখন আর সন্দেহ নেই। নিঃসন্দেহে মাহের নামক পুরুষটা যে ওভার গুড পারসন। বেস্ট হাজব্যান্ড, বেস্ট বাবা। মিসকাতকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহেরের কাজ দেখল সূচনা। বাসন মেজে ফ্রিজ থেকে তরকারি গরম করলো সে। ভাত আগেই বসিয়ে দিয়েছিল। ভাতটা হলেই দুজন খেতে বসলো। মিসকাত তখন জেগে। মেয়েটা জেগে থাকা অবস্থায় বিছানায় শুয়ে থাকতে চায় না, কোলে নিয়ে হাঁটতে হয়, নয়তো কাঁদতে থাকে খুব। মাহের মেয়ের কান্নায় একেবারেই সহ্য করতে পারে না। একসঙ্গে দুজন খাবে, কিন্তু মিসকাতকে রাখতে গিয়ে সেটা সম্ভব হচ্ছে না। সূচনা বলল, তুমি খেয়ে ওকে রাখো, তারপর আমি খাবো। এক মুহূর্তের ভেবে মাহের বলল, আমি খাইয়ে দিচ্ছি, আমাদের হাতে সময় কম, ঝটপট খেয়ে ও বাড়ি যেতে হবে। সূচনা না করতে গিয়েও থেমে গেল। তার ঘরের দরজায় সুখদের ভিড়। এত সুখ ফিরিয়ে না দিয়ে দরজার উন্মুক্ত করে রাখা ভালো। যত পারে আসুক না, বুকে জমুক না এক সমুদ্র সুখ। মিসকাতকে নিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়াতে লাগলো সূচনা। আর মাহের নিজের খাওয়ার পাশাপাশি সূচনাকেও খাইয়ে দিতে লাগলো। খাবারের প্লেট হাতে কখন বউ বাচ্চায় কিছু হাঁটলো, কখনো বা পাশাপাশি, এভাবে পেট ভরে একসঙ্গে
খেয়ে নিল দুজনই। এই দম্পতি কানায় কানায় মিষ্টি সুখে পরিপূর্ণ। হৃদয়ে তীব্র ভালোবাসার গন্ধ ছিটিয়েছে। একেবারে মেড অফ ইচ আদার কাপল। ঢাকায় সেই ফ্ল্যাটে দ্বিতীয়বারের মতো পা রাখলো হৈমি। বিয়ের পর যেখানটায় রুদ্রর সঙ্গে গুটি কয়েক মাস কাটিয়েছিল সে, তৈরি করেছিল দুষ্টু মিষ্টি অনুভূতিপ্রবণ এক রাস স্মৃতি। ভেবেছিল এসেই তাকে সংসার গোছানোর কাজে লেগে পড়তে হবে, কিন্তু রুদ্র তার জন্য কোনো কাজই বাকি রাখেনি। বন্ধু এবং কাজের লোক দিয়ে সব কাজেই সেরে ফেলেছে। বেডরুম সাজিয়েছে তাজা তাজা ফুল দিয়ে। বিশাল বেডরুমের একপাশে তাদের বিছানা যেমনটা পূর্বে ছিল, পার্থক্য শুধু এটাই, আগে যেখানটায় ডিভান রাখা ছিল সেখানে এখন আর নেই। এর পরিবর্তে সেখানে আনা হয়েছে বাচ্চাদের জন্য দুটো নরম তুলতুলে দোলনা জাতীয় বিছানা। সবকিছু দৃষ্টিপাত করে লাজুক হাসলো হৈমি। মনে মনে ভাবল, পরিবর্তন হবেই তার, আর রুদ্রের জীবনে তো পরিবর্তন এসেছে। দুজনের সংসার আরও দুজনের আগমন ঘটেছে। তাদের সন্তান রুদ্রিক, রুদ্বা। এই দুটো প্রাণ তাদের সবকিছুই জড়িয়ে থাকবে এখন। সকাল শুরু হবে এদের দুজনকে নিয়ে, রাত শেষও হবে এদের দুজনকে নিয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাচ্চাদের খাবার গরম করল হৈমি। রুদ্র বসার ঘরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। রুদ্বাও তাদের কাছেই। এই সুযোগে কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এলো হৈমি। আসার পথে রুদ্র জিজ্ঞেস করেছিল, কি করবে? আমরা আজ বাইরে থেকে খাবার এনে খাবো। হৈমি কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, আমাদের খাবারের চিন্তা আমি করি না। বাচ্চারা খাবে কি? ওদের তো আর বাইরের খাবার দিব না, এমনিতেই খেতে মন চায় না। 10 মাস হয়ে গেছে, এখনো মেয়েটাকে ভাত খাওয়াতে পারলাম না। ছেলেটা যাও মুখে তুলে, মেয়েটা একেবারেই তুলে না। এই চিন্তা কি আপনার আছে? থাকবে না তো। সব চিন্তা শুধু আমার একার বাচ্চা যে। এই মেয়ে, এই তথাকথিত বউদের মতো এইভাবে ঝগড়া করছো কেন? সহজভাবে প্রশ্ন করছি না আমি। সহসা রুদ্র ছুটে যাওয়ায় হকচকিয়ে গেল হৈমি। আশেপাশে তাকিয়ে সুরসুর করে চলে গেল রান্নাঘরে। রুদ্রর বন্ধু আবির ঠোঁট টিপে হাসলো, বলল, আরে বেচারিকে ধমক দিলে কেন? ভালোই তো লাগছিল। তোর ভালো দিয়ে আমার কি কাজ? আবির আর কথা বাড়ায়নি। সময় অনুযায়ী খাবার চলে এলে সকলে একসঙ্গে খেয়ে চলে গেল। রুদ্র ওদের এগিয়ে দিতে গেলে হৈমির বাচ্চাদের ঘুম পাড়িয়ে শুয়ে দিল বিছানায়। এরপর ঝটফট সাদা কাগজ কলম নিয়ে লিখতে বসল, এই যে মিস্টার রুদ্রিক, রুদ্বার বাবা, কথা অনুযায়ী বাচ্চাদের রেখে আমি চললাম। এবার নিজে বাচ্চা নিজেই সামলান। খুব তো বড়ই করে বলেছিলেন ওরা জন্মানোর পর আমাকে ডিভোর্স দিবেন। আমি বেশ বুঝে গেছি আমাকে ডিভোর্স দেওয়া আপনার সাহসে কুলাবে না। দ্য গ্রেট রুদ্র আজকাল বড্ড সাহসের অভাব, তাই ডিভোর্সবিহীন আপনাকে ত্যাগ করে আমি চলে গেলাম। এবার দেখুন কেমন লাগে। রাগের মাথায় মুখ দিয়ে যা খুশি তাই বলার ফল এবার ভোগ করুন। ইতি রুদ্রিক, রুদ্বার আম্মু। চিঠি লিখে স্বস্তির ভরে শ্বাস ফেলল হৈমি। কয়েক পল পর নিশ্চুপ বসে থেকে মুচকি হাসল। সেদিন তার মন খুবই বিক্ষিপ্ত ছিল। অ্যাবর্শন করার মতো ভুল পথ বেছে নিয়েছিল সে, রুদ্রর ভয়ে। সেই ভয়েই দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছিল রুদ্র, পাশাপাশি তাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছিল, বাঁচিয়েছিল তাদের সন্তানদের। এ পর্যন্ত ভেবেই দোলনায় ঘুমিয়ে থাকা বাচ্চাদের দিকে তাকালো হৈমি। উঠে গিয়ে তাদের কপালে চুমু খেলো স্নেহ ভরে, শ্বাস নিল বুক ভরে। এরপর স্মরণ করলো সেই দিনটাকে, যেদিন রুদ্র থেকে তীব্র আঘাত পেয়ে খালাতো বোন তিশাকে ফোন করেছিল সে। হাউমাউ করে কেঁদেছিল নিজের বিভৎস জীবনের বিবৃতি দিয়ে। তিশা তাকে বুঝিয়েছিল, রুদ্রর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু ধীরে ধীরে যখন রুদ্রের পরিবর্তন হৈমির নজরে এলো, তখন সে আবারও তিশার সাহায্য চাইল।
রুদ্র হৈমীকে ভালোবাসে। সব কিছুর পর তার স্বামী স্ত্রী, তাদের 2টি মাসুম বাচ্চা রয়েছে। এছাড়া সম্পর্ক ভাঙন, পরিবার ভাঙন কখনো সমাধান হতে পারে? দুটো মানুষই যদি ভেঙে সমাধান আনতে চায় তাহলে হয়তো তার দুজনেই সুখী হবে, কিন্তু তাদের সঙ্গে জড়িত থাকা মানুষগুলোর জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সবচেয়ে বড় কথা, রুদ্বার জীবন অনিশ্চিত হয়ে পড়বে। তাছাড়া রুদ্র যদি নিজেকে পরিবর্তন করতে পারে, হৈমী যদি এটুকু সময় নিয়ে অনুভব করতে পারে এই মানুষটার সঙ্গে বাকি পথ চলা সম্ভব, তাহলে নিক না সময়। টিশান বুদ্ধির সেই সময় নিয়েছে হৈমী, বুঝেছে মানব জীবনের গতিধারা। আমরা পুঁথিগত শিক্ষা যতটা অর্জন করি, জীবনের পথ চলতে গিয়ে পারিপার্শ্বিক অবস্থানের মুখে পড়ে তার চেয়ে দ্বিগুণ অর্জন করে ফেলি। হৈমীও আজ করে নিল। আপাতমস্তক রুদ্রটাকে যেন জেনে ফেলল সে, নিজের সন্তানদের বাবাকে পড়ে ফেলল অনায়াসে। অবশেষে বুঝে নিল যার এই মানুষটার সঙ্গে বাকি পথ অনায়াসে চলা যায়। এই পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, সব মানুষের মাঝেই রয়েছে দোষ, গুণ, ত্রুটি। আমরা যদি মানুষটাকে তাদের দোষ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, ত্রুটিগুলো চিহ্নিত করে দেই, তাহলে হয়তো মানুষটা নিজের ভুলগুলো বুঝে একসময় ঠিক শুধরে যাবে। হৈমী পুনরায় ফিরে এলো বিছানায়, ফুলে সজ্জিত বিছানায় হাত বুলিয়ে আরও একটা চিঠি লিখতে বসলো। শুনুন, আপনার এই ফুলসজ্জাও আমি ত্যাগ করলাম। কেন জানেন? ইতিপূর্বে যে ভুলগুলো করেছেন তার জন্য আপনি আমার কাছে একটা সরিও বলেননি। বলবেন কেন? আপনি তো একজন ইগোয়েস্টিক পারসন। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমার পাশে আপনাকে মানায় না? কিভাবে মানাবে বলুন, কিভাবে মানাবে? আপনি তো একটা বট গাছ, বট গাছের সাথে কি আর ডালিম গাছ যাবে? না, কখনো যাবে না। আমি হচ্ছি সহজ সরল ভোলা ভালা একটা মেয়ে। আমার মধ্যে অহংকারের অও নেই, খুঁজে পাবেন না। আর আপনি অহংকারে অহ, অনিশ্বর, কর সবই পালন করেন, লালন পালন করে বড় করেছেন। না, এভাবে হয় না। ও হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো লিখলামই না, লিখছি। এই, আপনার সমস্যা কি? আমাকে বিয়ে করে 2টো বাচ্চার মা বানিয়ে ফেলেছেন, অথচ আজ পর্যন্ত একটাবার আই লাভ ইউ বলেননি। আমার তো খুব দুঃখ হচ্ছে এই ভেবে যে লোকটার 2টো সন্তানের মা আমি, সেই লোকটা এখন পর্যন্ত আমাকে আই লাভ ইউ বলেনি। ছি 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 ছি, নিজের ওপর ছি আসছে। কিভাবে সম্ভব এটা? কিভাবে? না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আপনার মতো ইগোইস্টিক রসকসহীন জামাই আমার দরকার নেই। ইতি, আপনার নিরহংকারী বউ। 2টো চিঠি, প্রতিটি শব্দ পড়ে রুদ্রের চিবুকে হাড় শক্ত হলো। পুরো বাসর তন্নছন্ন করে খোঁজার পরেই এই 2টো চিঠি পেয়েছে সে, যা এখন হাতের মুঠোয় মুচড়ে ফেলে দিল মেঝেতে। 2 হাত কোমরে রেখে বুক টান টান করে শ্বাস নিল ঘন ঘন। এরপর ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল রুদ্বাকে। রুদ্রিক একটু একটু নড়াচড়া করছে, এই বুঝি উঠে যাবে। মাকে না পেয়ে এই বুঝি কান্না করে তার অন্তর জ্বালিয়ে দেবে। বাচ্চা দুটোর কান্না একদমই সহ্য হয় না তার, একদমই না। মন বলে ওদের সুখের জন্য সব কিছু করবে সে, প্রস্তুত থাকবে। ওদের সুখের হাসির জন্য সব করতে পারবে রুদ্র, সব। ওই আকাশের রূপালি চাঁদটাও বুঝি ছিনিয়ে আনবে অনায়াসে। শব্দ করে নিঃশ্বাস ছাড়ল সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসলো দোলনার সামনে। রুদ্রিকের বুকে মৃদু চাপড় দিল, দুপাশে কোলবালিশ দিয়ে জড়িয়ে রাখলো যাতে সে বুঝতে পারে পাশে বাবা মা আছে। কিন্তু কতটুকু সফল হবে? মা গন্ধ তো আর এই কোলবালিশ দুটিতে নেই। উফ! সূচক শব্দ করে মাথা চেপে ধরল রুদ্র। রুদ্রিকে নড়াচড়া কমে এলে তড়িৎ উঠে দাঁড়ালো সে। হৈমী চলে গেছে? সত্যিই কি তাকে ছেড়ে যেতে পারে মেয়েটা? মুখে
বলেনি বলে সে কি তার ভালোবাসার গভীরতা একটুও টের পায়নি? কোথায় যেন শুনেছিল ছেলেদের কানের কাছে মাইক দিয়ে ভালোবাসার কথা বললেও তারা বুঝতে পারে না কোনো মেয়ে তাকে ভালোবাসে, আর মেয়েরাও জাস্ট চোখের ইশারাতেই সব বুঝে নেয়। ওদের অবচেতন মনে শক্তি হয় প্রখর। তাহলে হৈমি কেন বুঝল না? কেন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না রুদ্র? হাত মুঠ করে সমস্ত শক্তি খাটিয়ে দেয়ালে এক ঘুষি মারল। ঠিক সে মুহূর্তেই তার মস্তিষ্কে খেলে গেল একটাই কথা, হৈমি চলে গেছে। কই, যাওয়ার পথে তার সঙ্গে তো দেখা হয়নি। দেখা হওয়ার কথা ছিল তো, সে তো বাসার সামনেই ছিল। পরক্ষণেই খেয়াল হলো হৈমি যেমন বাসার বাইরে যায়নি, তেমনি এই ফ্ল্যাটের মেইন দরজাও খোলা ছিল। অর্থাৎ অধর কামড়ে বিচলিত ভঙ্গিতে রুমের দরজা লক করে বেরিয়ে গেল রুদ্র। ধরিত্রী জুড়ে রাজ করছে কম্ভদীপ্তি, নিজের আলোয় আলোকিত করে রেখেছে আধারকে। সেই আলো গায়ে মাখল এক যুবতী, পরনে তার শুভ্র রঙা শাড়ি, পিঠ জুড়ে ছড়ানো চুলগুলো হালকা বাতাসে উঠছে ওই আঁচলখানাও। তাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ানো রমণীকে দেখে মেজাজ সপ্তম আকাশে উঠে গেল রুদ্রর। অধর কামড়ানো সোজা সাপটা সামনে নিল মুহূর্তেই। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ানো রমণীকে দেখে মেজাজ সপ্তম আকাশে উঠে গেল রুদ্রের। অধর কামড়ে মেজাজটুকু সামনে নিল মুহূর্তেই। লোকের মুখে শুনেছে তীব্র রাগে মাটির দিকে তাকিয়ে থাকলে রাগ কমে যায়, কিন্তু রুদ্র মাটির দিকে তাকালো না। সে তাকালো বিশাল ওই আকাশের পানে। মাটিতে তাকালে রাগ কমে কিনা জানে না, কিন্তু ওই যে বিশাল আকাশ, জ্যোৎস্না রাত্রি, আকাশে রূপলি চাঁদ, যার চারিধারে তারারা জ্বলজ্বল করছে, সেই আকাশের পানে তাকালো সে। কয়েক পল পর তার বুকের সব বিষাদ ক্রোধ দূর হয়ে গেল। বুক ভরে শ্বাস টেনে মনটাকে প্রশান্ত দিল। ধীর পায়ে এগিয়ে গিয়ে অভিমানী রমণীটির পাশে দাঁড়ালো। গুমধরা সুরে বলল, ইটস ওভার। রুদ্র বাক্যটুকু উচ্চারণ করা মাত্রই হৈমি তার গোল গোল লাল চোখ দুটি দিয়ে এমন করে তাকালো যে রুদ্র শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। ক্ষীণ স্বরে সে কেবল উচ্চারণ করল, হৈমি ঠিক আছো? মুখ ফিরিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল হৈমি। কিয়ৎকাল পর নাকটানা শব্দ শুনতে পেল রুদ্র। বুঝল পরিস্থিতি খুবই সিরিয়াস হয়ে গেছে আজ। রুদ্র আমতা আমতা শুরু করলো, কি বলবে খুঁজে না পেয়ে শেষে বলল, বাবুরা উঠে পড়বে হৈমি, তোমায় না পেলে কান্না করবে, রুদ্রিকের গলা ভেঙে যাবে, ঘরে চলো। হাত বাড়িয়ে হৈমির ডান হাতটা স্পর্শ করল রুদ্র। সঙ্গে সঙ্গে ঝামটা মেরে হাত সরিয়ে নিল হৈমি। রুদ্র হতভম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে রইল, আমতা আমতা করল, মাথা চুলকালো, পরিহিত শার্টের হাতা গোটালো, কলার ঠিক করলো, বুকের পাশের কয়েকটা বোতাম খুলে দিল, কত কিছু করলো, অথচ হৈমির কোনো ভ্রুক্ষেপ নেই। হৈমি এই বাচ্চামো, এই জেদ রাগ হলো না রুদ্রের, শুধু মাথায় চলল রৌদ্রিক রুদ্রবা উঠে পড়বে। তাদের দুজন একজনও না পেলে বাচ্চা দুটো ভয়ে পাবে, কাঁদবে। সব দিক বিবেচনা করে তড়িৎ সে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। প্রচণ্ড দ্বিধায় ভুগে প্রথম দু হাত দিয়ে কান ধরল, চোখ বুজে মৃদু স্বরে বলল, অহংকারী রুদ্র শেখ তার নিরহংকারী বউয়ের কাছে ক্ষমা প্রার্থী। বিস্ফোরিত চোখে তাকালো হৈমি। আশ্চর্য হয়ে গেল এত সহজে রুদ্রকে ঘায়েল করতে পেরে। গোল গোল চোখে তাকিয়ে রইল কয়েক পলক। রুদ্রর হাত দুটো তখনও কান ছুঁয়ে, তাই ইশারায় আবারও জিজ্ঞেস করল, ক্ষমা করেছে কিনা? হৈমির মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল ক্ষমা করেছে। রুদ্র ঝটফট উঠে দাঁড়ালো, হৈমির হাত ধরে বলল, ঘরে চলো। হৈমি শক্ত মুক্তির ন্যায় দাঁড়িয়ে রইল, অর্থাৎ সে যাবে না। রুদ্র ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ঘরে চলো, তারপর যত খুশি রাগ করো, অভিমান করো। হৈমি মানল না, সে হাত ছাড়িয়ে নিল আলগোছে। রুদ্রর
কোচকানো হৃদয় আরো কুচকে গেল। ঠিক তখনই মনে পড়ল চিঠির কথাগুলো। তার মানে হৈমির তার কাছে ভালোবাসার কথা শুনতে চাচ্ছে, কিন্তু শুনিয়ে শুনিয়ে ভালোবাসা তো সে বিশ্বাসী নয়। পৃথিবীর সব মানুষ তো এক ধাঁচের হয় না, সব মানুষের ভালোবাসার ধরনও এক হবে না। তার ভালোবাসা তো এমনই, কিন্তু এখন উপায়? অনেক ভেবেচিন্তে রুদ্র হৈমির মুখোমুখি হয়ে দাঁড়ালো। দুহাত ওর নরম গালের দুটোই হাত রেখে বলল, ভালোবাসা তো বলার জিনিস নয়, বোঝানোর জিনিস। আর আমার বিশ্বাস তুমি সেটা এতদিনে বুঝে গেছো। শুধু শুধু এই মধ্যরাতে ঢং করো না, রুমে চলো। আমি ঢং করছি? চটে গেল হৈমি। রুদ্র পাকা হেসে মাথা নিচু করে হৈমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হয় ঢং করছো, নয়তো আমাকে চটানোর চেষ্টা করছো। আমি অলরেডি চটে গেছি ডার্লিং। সো নিশ্চিন্তে ঘরে চলো। এরপর আমাকে তোমার সঙ্গে মানায় কি মানায় না এই উত্তরগুলো প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দেব। এই বট গাছের প্রেম ডালিম গাছকে কতটা রাঙাতে পারে হারে হারে বোঝাবো। কথাগুলো বলার ফাঁকে হৈমির আঁচল টেনে ঠোঁটে থাকা লিপস্টিক মুছতে শুরু করলো রুদ্র। হৈমি বাধা দিতে এলে সে জোর করে মুছে দিল। এরপর দুর্বোধ্য হাসি হেসে নরম ঠোঁটজোড়া তর্জনী ছোঁয়ালো, ফিসফিসিয়ে বলল, ডালিম আমার কতটা প্রিয় তুমি জানো না জান। হৈমির হৃদস্পন্দন থমকে গেল। নিজের চালে নিজেই ফেসে যাওয়ার অনুভূতি লুটুপুটি খেলো মন মস্তিষ্কে। ড্রিম ড্রিম করে বাঁচতে থাকা বুকের ভেতরের যন্ত্রটির অনুভূতি শক্তি বাড়িয়ে দিতে আচমকা তাকে পাজাকুলে করে নিল রুদ্র। ঘরে যেতে যতক্ষণ সময় লাগলো ঠিক ততক্ষণ সময় রুদ্র যাতা বলে লজ্জা দিল ওকে। কান গরম হয়ে যেন এবার ধোয়া ওঠার উপক্রম ওর। সেসব বেসামাল অমার্জিত কথা শুনে মনে মনে হৈমি সহসা বুকের কাছে শার্ট খামচে ধরল, চোখ মুখ শক্ত করে কোনো ক্রমে উচ্চারণ করল, দোহাই আপনার, এবার থামুন। সকাল কটা বাজে জানা নেই। চুল আঁচড়ে মুখে ক্রিম লাগিয়ে তড়িৎ গতিতে বিছানায় চলে এলো হৈমি। রুদ্রবা উঠে গেছে, ওকে খাইয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করলো। মেয়েটা ঘুমালো না, বরং ছেলেটাও উঠে পড়ল। কান্নার প্রস্তুতি নিচ্ছে দুজনই। টের পেয়ে হৈমি সামলানোর চেষ্টা করলো, কিন্তু পেরে উঠল না। সারা রাত ঘুম না হওয়াতে হাই উঠছে বারবার। তখনই দুজন একসঙ্গে কান্না শুরু করলো। কারো থামবার নাম নেই। মাথায় ভন ভন শুরু হলো এবার। উপায় না পেয়ে রুদ্রকে ডাকতে শুরু করলো, এই শুনছেন, উঠুন প্লিজ। রুদ্র নড়ে চড়ে উঠে বসলো। রুদ্রিক বেশি বিরক্ত করছে বলে ওকে নিল সে। স্বস্তি পেল। হৈমি রুদ্রবাকে নিয়ে বেলকনিতে চলে গেল। আধা ঘন্টা হাঁটাহাঁটি করে ঘুম পাড়ালো ওকে। রুদ্র রুদ্রিককে নিয়ে রুমেই হাঁটাহাঁটি করছিল। হৈমি এসে বলল, রুদ্রবার ঘুমিয়েছে, আপনি ওকে দেখুন, আমি একটু ঘুমিয়ে নেই। রুদ্র তাকিয়ে রইল হৈমির দিকে, চোখে চোখে ইশারা করলো কিছু মৃদু স্বরে। সরি। হৈমির গাল দুটো লাল হয়ে গেল। সামনে থেকে সরে যেতে যেতে কৃত্রিম মেজাজ দেখিয়ে বলল, আপনি কিন্তু খুব খারাপ করছেন এবার, বারবার সরি বলে আমাকে খ্যাপাচ্ছেন। এবার কিন্তু সরি বলা কিছু হয়নি, যা হয়েছে ওটা তো স্বাভাবিকই, হয়তো ঘোরের মাথা। নিজের লাগামহীন কথায় আচমকা শক্ত হয়ে গেল হৈমি। লজ্জায় মাথা ঘোরাতে শুরু করলো তার। তড়িৎ মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে কম্বল মুড়ি নিয়ে নিল সর্বাঙ্গে। রুদ্রের ঠোঁটে তখন দুষ্টুমির হাসি খেলা করছে। চোখ দুটিতে রয়েছে তৃপ্ততা, নিঃশ্বাসে আছে স্বস্তি। সকাল 8টা নাগাদ সূচনায় কল পেল রুদ্র। সহসা বজ্রপাতের ন্যায় খবর জানালো দাদিনার নেই। ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যু ঘটেছে তার। এই খবর শুনে রুদ্র সমস্ত কিছু যেন থমকে গেল। নিজের কানে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। এক মুহূর্তের জন্য হলেও সে ভুলে গিয়েছিল মানুষ মরণশীল। তার বৃদ্ধা দাদির মারা গেছে, এটি খুবই স্বাভাবিক ঘটনা। এটি অস্বাভাবিক ঘটনা কিভাবে, একটি স্বাভাবিক ঘটনা কিভাবে অস্বাভাবিক হয়ে গেল? শুধুমাত্র রাগ, জেদ, তীব্র অভিমানের কাছে হেরে গেল চিরন্তন সত্য স্বাভাবিক ঘটনাটা। রুদ্র ড্রাইভ করতে পারবে না বলে বন্ধু ঝিনুক ড্রাইভ করলো।
রুদ্র, হৈমি আর বাচ্চারা বসে আছে পিছনের সিটে। দাদিনীর মৃত্যুর খবর পেয়ে হৈমির তাকে দেয়া চিঠিটা রুদ্রকে দিয়েছে। কথা ছিল চিঠিটা রিদওয়ান শেখকে দেবে, কিন্তু দেওয়ার আগেই দাদিন ইহকাল মায়া ত্যাগ করলেন। বেঁচে থাকলে তার শেষ ইচ্ছেগুলো কাউকে জানাতে পারল না। হায়রে নিয়তি। দাদিনের চিঠিটা পড়ার পর রুদ্র আরো বেশি মিইয়ে গেছে। স্থির চোখে তাকিয়ে আছে সে, যেন আজ সে নির্বাক। শৈশবের বহু স্মৃতি তার হৃদয়ে আঘাত হানছে। যে দাদি তার দ্বিতীয় মা ছিল, সেই দাদিনের থেকে কিভাবে এতটা দূরে সরে গেল সে। ভুল হয়ে গেছে তার, মারাত্মক ভুল। সবকিছু ছাপিয়ে ওই বৃদ্ধাই তাকে শক্তি ছিল। একটি ঘরের ছাদের ন্যায় ছিল মানুষটা। বুকটা হাহাকার করে উঠল রুদ্রের। সে বাড়ি যাচ্ছে। তার দাদিন আর বেঁচে নেই। রিদওয়ান শিখো নিশ্চয়ই মৃত মাকে দেখতে আসবে তার জন্মদাত্রীও, সাথে তাদের ছোট ছেলে রিমন। সবাই আসবে আজ হয়তো কেউ তাদের করা অন্যায়গুলোর জন্য প্রশ্ন তুলবে না। আজ কেউ ঘৃণার দৃষ্টিতে নিয়ে তাদের দিকে তাকাবে না। দুনিয়াটা কত অদ্ভুত, কত সহজেই রং বদলায় দুনিয়া আর দুনিয়ার মানুষগুলো। নিজের মনকে খুব কষ্টে রুদ্র বোঝানো, রিদওয়ান বা সুরভি কারোর সঙ্গে ঝামেলা করবে না সে। চোখের সামনে পড়ে গেলেও না দেখার ভান করবে। সবশেষে দাদিনীর ইচ্ছেগুলো পূরণ করবে সে। এ জীবনে কখনো ওদের ক্ষমা করতে পারবে না, তবে ভিক্ষা দেবে। দাদিনীর শেষ ইচ্ছেটা পূরণ করবে, সারা জীবনের জন্য ও বাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে। শেকল ছিঁড়ে গেছে তো, আজ আর কোনো পিছুটান নেই। শুধু আফসোস থেকে যাবে একটাই, শেষবার দাদিনীর স্নেহের স্পর্শ পাওয়া হলো না। সূচনাতে যার সঙ্গে এত মধুর স্মৃতি ছিল, তার সঙ্গে শেষ স্মৃতি রইল অত্যন্ত তিক্ততা। এই আফসোস আজীবন পোড়াবে তার জীবনে। বুকের গভীর থেকে দাদিন শব্দটা বারবার হাহাকার করতে লাগলো। এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে দুহাতে মুখ থেকে ফেলল রুদ্র। বাচ্চা দুটো আগলে রুদ্র কাঁধে মাথায় রাখলো হৈমি। ভাঙা কণ্ঠে বলল, ভেঙে পড়বেন না রুদ্র, আমি আছি, আমরা আছি আপনার সঙ্গে। সূচনা সহসা চুপসে গেল রুদ্র। ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল হৈমির অসহায় মুখশ্রী। অদ্ভুত এক ভরসা পেল এই মুখে সে। বাচ্চাদের দিকে তাকিয়ে অদ্ভুত এক শক্তিও পেল। তিনজনকে বুকের ভেতরে আগলে নিয়ে গভীর শ্বাস ছেড়ে বলল, ভাগ্য দোষে অনেক হারালাম, আর কিছু হারাতে চাই না আমি হৈমি, আর কিছু হারাতে চাই না। আর কিছু হারাতে দিব না তো আমি। শেখ বাড়িতে আজ বহু মানুষের ভিড়। এই ভিড় ঠেলে রুদ্র যখন দাদিনের মৃতদেহটা দেখল, অজান্তেই শরীর ছেড়ে দিয়ে বসে পড়ল সে। কিঞ্চিত দূরে বসে সূচনা ছুটে এলো ভাইয়ের কাছে। ভাইকে জড়িয়ে ধরে উম্মাদের মতো কাঁদছে সে। বাচ্চাদের মা, চাচি, শাশুড়ির কোলে দিয়ে রুদ্রর পাশে এসে বসলো হৈমি। সূচনার পাশে এসে বসলো মাহের। রুদ্র হৈমিকে আঁকড়ে ধরল, সূচনা আঁকড়ে ধরল মাহেরকে। মানুষ তো এমনই, আমরা যখন আমাদের একজন আপন মানুষ হারিয়ে ফেলি, তখন অপর আপনজনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। সব দুঃখ কষ্ট ভুলে, সব হারানোর ব্যথাকে দূরে সরিয়ে রুদ্র সূচনা বাঁচুক তাদের ভালোবাসাকে আঁকড়ে।